আমার অন্তরের অন্তরস্থল থেকে আমার সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি চলে আসলাম। আজকের ক্লাসটি হতে যাচ্ছে বাংলা প্রথম পত্রের নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য পাঠ থেকে। এই সাহিত্য পাঠের আজকে আমি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা যে গল্পটি আছে এই গল্পটি নিয়ে আমি পূর্ণাঙ্গ আলোচনা করব। আর এই ক্লাসটা তোমরা যদি করো তাহলে এই ক্লাসের মাধ্যমে শুভা গল্পের তোমাদের সকল এমসিকিউ, সৃজনশীল এবং কোনো বিষয়ে যদি জটিলতা থাকে সেইটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। মানে তোমরা লাইক জল আমি যে ডায়লগটা দিচ্ছি সেটা দিতে পারবা। যেহেতু বাংলা ক্লাসের ভিতর আমার কথা বলার স্বাধীনতা থাকবে আশা করি, আর তোমাদের জন্য ক্লাসটা মজা লাগে, একটু ক্লাসটা বড় হবে এই কারণে তোমরা যেন বোরিং না হও, তোমরা মজায় যেন ক্লাসটা কমপ্লিট করতে পারো আর তোমাদের জন্য আমি ধরে রাখতে পারি এই সম্পূর্ণ ক্লাসটায়। এই কারণে আমিও চেষ্টা করব পড়ানোর ভিতরে কিছু মজার কথা বলার এবং আমার নিজের অভিজ্ঞতাও তোমাদের সাথে কিছু শেয়ার করার চেষ্টা করব। যেহেতু আমি নিজে লেখালেখি করি, আমার 15টা বই বাজারে আছে, আমি কিভাবে উপন্যাস লেখা শুরু করলাম, কিভাবে গল্প লেখা শুরু করলাম, কিভাবে প্রবন্ধ লেখা শুরু করলাম, এই বিষয়গুলো তোমাদের সাথে আমি আলোচনা করব। আচ্ছা, শুভা গল্পের আমি কিভাবে শুভা গল্পটা তোমাদের কাছে পড়াবো সেটা আমি একটু বলে নিই। প্রথমে আমি শুভা গল্পের যতগুলো চরিত্র আছে এই চরিত্রগুলোকে সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরবো এবং অল্প করে সেই চরিত্রগুলোর পরিচয় দিই। আর এই চরিত্রগুলোর পরিচয় দেওয়ার পর আমি শুভা গল্পটা খুব ছোট করে তোমাদের সামনে উপস্থাপনা করব এবং শুভা গল্পের যে মূল ভাবটা আর এখানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুভা গল্পের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন সেটাও তোমাদের কাছে আমি পরিষ্কার করে দেব। এরপরে আমাদের কিন্তু খেলা আসবে টাইপের খেলা। শুভা গল্পের একটু স্লাইড নিয়ে আমি সেটা টাইপ আকারে তোমাদের এমসিকিউ সমাধান করে দেব। কিছু অংশ নেব সেটার আমরা টাইপ আকারে এমসিকিউ সমাধান করে দেব, আবার কিছু অংশ নেব সেটারও এমসিকিউ আমি সমাধান করে দেব। এইভাবে কিন্তু আমাদের খেলাটা চলতে থাকবে সামনে। আর যে অংশের আমি এমসিকিউ সমাধান করে দেব সেই অংশের প্রতিটা লাইনের যেখানে কঠিন শব্দ থাকবে সেটা আমি ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে দেব সহজ ভাষায়। আর এর ভিতরে আমি আমার নিজের কিছু সহজ ব্যাখ্যাও আমি এখানে রেডি রাখছি, সেগুলো তোমরা পাই। আরেকটা জিনিস, এইখানে আমার এই ক্লাসটা করার পর তোমাদের এমসিকিউতে শুভা গল্পের যে এমসিকিউ গুলো আছে এটা নিয়ে আর কোনো সমস্যা আশা করি থাকবে না। আর সৃজনশীল প্রশ্নের ক আর খ এটাও পরিষ্কার বা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু গ আর ঘ, সৃজনশীলের গ আর ঘ তোমরাও জানো আমিও জানি, এটা একটু বানায় লেখা লাগবে। এখন আমি একটু আগে বললাম আমি যেহেতু গল্প লেখি, উপন্যাস লেখি, প্রবন্ধ লেখি, কিভাবে বানায় লিখতে হয় এটা আমি আলহামদুলিল্লাহ ভালো জানি। এখন এইটা আমি তোমাদেরও দেখাই দেবো, কিন্তু সেটা আজকে দেখাবো না। কিভাবে সৃজনশীলের গ এবং ঘ এর তোমরা নিজেরা বানায় উত্তর দিবা সেটা নিয়ে আমি একটা দীর্ঘমেয়াদী ক্লাস নেব এবং সেই ক্লাসে আমি বিস্তারিত আলোচনাও করব। আচ্ছা, তাহলে আমি যেভাবে শুভা গল্পটা তোমাদের সামনে পড়াবো সেটা তো আমি বলে নিছি। তাহলে প্রথমে আমি শুভা গল্পের যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলোর পরিচয় দেব এবং সংক্ষেপে হালকা করে একটু বর্ণনা দেব। আমি শুরু করি, আসো বোর্ডে চলে আসো। আমি দেখো এখানে লিখছি শুভা গল্পের চরিত্রের তালিকা। শুভা গল্পের চরিত্রের তালিকার ভিতরে প্রধান যে চরিত্রটা, লক্ষ্য করো, প্রধান যে চরিত্রটা সেটাই শুভা। শুভার আসল নাম সুভাষিনী। সুভাষিনীর একটা বৈশিষ্ট্য আছে যেটা মেইন বৈশিষ্ট্য, জন্ম থেকেই শুভা বোবা। আমি এরপরে যে পয়েন্টটা লিখছি সবাই তাকে সংক্ষেপে ডাকতো শুভা। শুভার যে বড় নামটা বা ভালো নামটা আমরা যে বলি সেটা কিন্তু সুভাষিনী, আর সবাই ডাকতো শুভা। শুভার আরেকটা বন্ধু ছিল প্রতাপ। প্রতাপ কিন্তু শুভাকে অনেক সময় সুনামেও ডাকতো, সেটা আমরা পরে আসি। তাহলে প্রধান চরিত্র শুভা গল্পের শুভা। এইবার আমি শুভা গল্পের একটু পরিবার, ওর কে বাবা কে মা, ওর ভাই বোন, সেটা নিয়ে এই গল্পের ভিতরে যারা যে চরিত্রগুলো আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। শুভার যে পিতা তার নাম হলো বাণীকণ্ঠ। বাণীকণ্ঠ নামটা একটু অদ্ভুত না? বাণী মানে বড় বড় মনীষীরা বাণী দেয়, এটা এইভাবে মনে রাখতে পারো, বাণীকণ্ঠ। শুভার পিতার নাম বাণীকণ্ঠ। শুভাকে অন্য দুই বোনের তুলনায় শুভার পিতা একটু বেশি ভালোবাসতো। তার মানে এখানে বুঝতে হবে শুভার কিন্তু আরো দুটা বোন
আছে। এবার সুভার মাতার কোনো নাম এই গল্পে উল্লেখ নাই, কিন্তু সুভার মাতা নিজের ত্রুটি ও লজ্জার কারণ মনে করতেন সুভাকে, মানে সুভার মাতা, সুভা তো বোবা, এই কারণে সুভার মাতা নিজের ত্রুটি মনে করতেন যে সুভা বোবা। কেন সুভা বোবা? সুভার মার ত্রুটির কারণ। আচ্ছা, এই কারণে অনেক সময় সুভার মা বিরক্ত হইতেন সুভার উপর। আর সুভার দুটো বড় বোন আছে, সুভার দুটো বড় বোন, একজনের নাম সুকেশিনী আর একজনের নাম সুহাসিনী। আর এই সুকেশিনী আর সুহাসিনী এই নামের সাথে মিল রেখে সুভার বাবা তার নাম কিন্তু রাখছে সুভাসিনী। তাহলে তিন বোন, সুকেশিনী, সুহাসিনী আর সুভাসিনী। সুভাসিনী সব থেকে ছোট বোন, সে কথা বলতে পারে না। আচ্ছা, এই সুভার গৃহপালিত কিছু প্রাণী আছে, গৃহপালিত প্রাণীর ভিতর দুটো প্রিয় গাভী আছে। এই গাভী দুটোর নামও আবার গল্পে উল্লেখ করা আছে, একটা হলো সর্বশী আর একটা হলো পাঙ্গুলি। এই সর্বশী আর পাঙ্গুলি সুভার সব থেকে কাছের বন্ধু। সুভা যখন অনেক মন খারাপ করে বা আশেপাশের মানুষের কারণে অনেক নেগেটিভ চিন্তা করে বা খারাপ চিন্তা করে, নিজের মনটা যখন খুবই খারাপ হয়ে যায়, তখন এই সুভা তার এই প্রিয় পশু দুটোর কাছে চলে যায়। গল্পের ভিতরে আছে সুভা নিয়ম করে 3 বার গোয়ালখানায় যায়। আচ্ছা, এছাড়াও সুভার এই ছাগল আর এই বিড়ালের বাচ্চাও ছিল, যারাও তার সঙ্গী ছিল বা তাদেরও সে ভালোবাসতো। তাহলে সুভার গৃহপালিত প্রাণী ছিল মোট 4টা বলা যায়, দুটো গাভী, একটা হলো সর্বশী আর একটা হলো পাঙ্গুলি, আর ছাগল ছিল একটা, আরেকটা বিড়ালের বাচ্চা ছিল, এরাও সুভার সঙ্গী। আচ্ছা, আরেকজন গুরুত্বপূর্ণ পার্সন আমাদের এই গল্পের ভিতর আছে, সে হলো প্রতাপ। এখানে আমি অন্য চরিত্র হিসেবে লিখে রাখছি প্রতাপ। প্রতাপ এই গ্রামের, গল্পে যে গ্রামটার নাম সেটা হলো চণ্ডীপুর, এই গ্রামের প্রতাপ একটা অলস প্রকৃতির ছেলে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় অলস প্রকৃতির একটা ছেলে। সে দুপুরের পরেই মাছ ধরতে বসে যাইতো, আর মাছ ধরতে যখন বসে যাইতো তখন সুভা তার কাছে চলে আসতো এবং তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করত প্রতাপ। আর প্রতাপ সুভাকে স্নেহ করে ডাকতো সু, মানে অনেকটা আদর করে ডাকতো সু। আমাদের সুভা গল্পের চরিত্রগুলা এইগুলাই। এই চরিত্রগুলো যাওয়ার পর আমরা সুভা গল্পটা আমি একটু তোমাদের ছোট করে বলতেছি, তারপরে সুভা গল্পের মূল ভাবটাও আমি সংক্ষেপে বলে দেব। এরপরে আমরা যে ধারাবাহিকতায় আগাবো সেই ধারাবাহিকতাটাও তোমরা দেখতে পারবা। প্রথম স্লট আমাদের হয়ে গেল, এইবার আমরা দ্বিতীয় স্লটে চলে যাই। এইবার আমি সুভা গল্পটা তোমাদের সংক্ষেপে বলতেছি, আর শেষে গল্পটার মূল ভাবটাও আমি তোমাদের বলে দেব। তোমরা যদি মূল ভাবটা বুঝতে পারো গল্পের, তাহলে তোমরা সৃজনশীল যে কোনো প্রশ্ন আশা করি উত্তর দিতে পারবে। আর আমি এটা আবার বলতেছি, তোমরাও জানো, আমিও জানি, সৃজনশীল গ এবং ঘ তোমাদের বানায় লিখতে। তাহলে এই স্লটে আমরা দেখতেছি সুভা গল্পটি সংক্ষেপে সহজ ভাষায়। সুভা গল্পটি আমি তাহলে ছোট করে তোমাদের কাছে বলতেছি। সুভা চণ্ডীপুর গ্রামের একটি মেয়ে। সুভা কথা বলতে পারে না, জন্ম থেকেই বোবা। সুভার দুটো বড় বোন আছে, একজনের নাম সুহাসিনী আর একজনের নাম সুকেশিনী। সুভার যে পিতা তার নাম বাণীকণ্ঠ। বাণীকণ্ঠ তার বড় 2 মেয়ের নামের সাথে মিল রেখে সুভার নাম রেখেছে সুভাসিনী। বাণীকণ্ঠ তার বড় 2 মেয়ে থেকে সুভাকে বেশি ভালোবাসে। অনেক টাকা পয়সা এবং অনেক খোঁজ খবরের মাধ্যমে সুভার বড় 2 বোনের বিয়ে হয়েছে। সুভা বোবা থাকার কারণে অনেকেই সুভাকে দেখতে আসে, কিন্তু সুভার বিয়ে আসলে হয় না, বোবা থাকার কারণেই ভেঙে যায়। এই কারণে সুভার মা বেশ বিরক্ত হয়। আর সুভা যেহেতু বোবা, সুভার মা মনে করে তার নিজের ত্রুটির কারণেই সুভা বোবা হয়েছে, আর সুভাকে সে গর্বের কলঙ্ক মনে করে, আর সুভার উপর সে বিরক্তও থাকে। সুভা বোবা থাকার কারণে আশেপাশের মানুষজন সুভার সাথে তেমন একটা মিশতো না। সুভা বেশ সারাদিন মনোকষ্টে থাকতো, আর যখন সুভার মনে বেশি কষ্ট অনুভব হইতো তখন সে গোয়ালঘরে চলে যেত। তার গোয়ালঘরে যে দুটো পশু আছে, দুটো গাভী আছে, তাদের সাথে সে সময় কাটাতো। এই গল্পে আছে, গল্পের ভিতরে যে সুভা নিয়ম করে 3 বার গোয়ালঘরে যায়। সুভা কথা বলতে না পারলেও এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বুঝাইছেন যে তার বড় বড় দুটো চোখ ছিল এবং সে ঠোঁটের বা একটু অঙ্গভঙ্গির মাধ্যমে সে যা বলতে চাচ্ছে সেটা বুঝাই দিতে পারতো, আর এখানে কোনো তর্জমা করা লাগতো না। এই জিনিসটা এরকম যে আমরা অনেক লেখক বা অনেক টিচার
পড়ানোর পর বা কথা বলার পর অনেক সময় সেটা অনেক কঠিন হয়ে যায়, সেটা ব্যাখ্যা করা বা তর্জমা দেওয়া লাগে। কিন্তু শোভা কথা বলতে না পারলে এমন ভাবে সে তার ভাবটা প্রকাশ করতো যে সেখানে কোনো তর্জমা বা ব্যাখ্যা দেওয়া লাগতো না। শোভার আরেকটা বন্ধু ছিল, সেই বন্ধুটা কথা বলতে পারতো, তার নাম ছিল প্রতাপ। সে ছিল গ্রামের একটা অলস প্রকৃতির ছেলে। প্রতাপের বাবা মা প্রতাপের উপর অত্যন্ত বিরক্ত ছিল এবং এই আশাটাও ছেড়ে দিছিল যে প্রতাপের মাধ্যমে আসলে অর্থ উপার্জন করা যাবে না। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় প্রতাপ হলো অনেকটা সরকারি সম্পদের মতো, কোনো কাজ না করলেও গ্রামে, ওই চণ্ডীপুর গ্রামে যে গ্রামের গল্পটা বলা হয়েছে, এই গ্রামে যদি কেউ বিপদে পড়তো বা কোনো কারো যদি সাহায্য লাগতো তাহলে প্রতাপ চলে যেত। আসলে আমাদের এলাকায় মহল্লায় বলো যেখানে আমরা থাকি না কেন, এরকম সরকারি সম্পদ হিসেবে কিছু ছেলে থাকে অলস প্রকৃতি, তারা কিছুই করবে না, তারা বাপের হোটেলে খাবে। কিন্তু বড় বড় দেখা যাচ্ছে যে অনেক সময় কিছু কিছু কাজ আছে যেটা সমাজের কল্যাণকর, তারা চলে আসে। যেমন মনে করো হুট করে তোমার এলাকায় বৃষ্টির সময় হুট করে তোমার এলাকায় বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে, খাম্বা পড়ে গেছে, ওই দেখবা তোমাদের এলাকায় ওই প্রতাপের মতো যে ছেলেটা আছে ও চলে যাবে, বিদ্যুৎ অফিসে চলে যাবে, বিদ্যুৎ অফিসে চলে যায়, সবকিছু ঠিকঠাক করে বিদ্যুৎটাও নিয়ে আসবে। এখন বলবা বাহ এ তো খুব দায়িত্ববান ছেলে, আসলে জিনিসটা সেরকম না। প্রতাপ তো একটা ফোন টিপতে টিপতে সে আসলে একটু ওই ইটিস পিটিস করতে করতে আশেপাশের এলাকার মেয়েদের সাথে একটু ফোন টিপতে টিপতে হঠাৎ করে যদি তোমার বিদ্যুৎ না থাকে, ওয়াইফাই লাইন না থাকে, তাহলে সে তো চ্যাটিং করতে পারবে না। এই কারণেই সে আগে বিদ্যুৎ অফিসে চলে গেছে এবং সুন্দর করে বিদ্যুতের আনার ব্যবস্থাটাও করে গেছে। আবার দেখবা হুট করে তোমার এলাকায় ওয়াইফাই লাইনের মেইন লাইনেই সমস্যা, ওই তো কেউ যাবে না, ওই প্রতাপের মতো যে ছেলেটা আছে ও চলে যাবে। ও যে আগে ওয়াইফাই আলারে বেশ কিছু কথাও বলে নেবে যে আমি ফ্রিল্যান্সিং করি, মেলা ক্লায়েন্ট আছে আমার কাছে, আমার তো বিদ্যুৎ ওই ওয়াইফাই লাইন লাগবেই, আমাকে দ্রুত ওয়াইফাই লাইন দেন। এখন বলো তো ওর ক্লায়েন্ট কারা? ওর ক্লায়েন্ট কিন্তু ওই আশেপাশে যে মেয়েগুলো আছে না, এরাই ওর ক্লায়েন্ট। প্রতাপের সময় তো ফোন ছিল না, ওয়াইফাই লাইনও ছিল না, বিদ্যুৎও মনে হয় সেই সময় ছিল না। এই কারণে প্রতাপ দুপুরের পরে মাছ ধরতে বসতো, আর যখন প্রতাপ মাছ ধরতে বসতো তখন শোভা চলে আসতো। শোভা সুন্দর করে বাসা থেকে সাজায় একটা পান নিয়ে আসতো, সেই পানটা প্রতাপকে খেতে দিত। একটাই পান নিয়ে আসতো, গল্পে বলছে। আর শোভা মাঝে মাঝে চেষ্টা করতো যে শোভা যে একটা প্রয়োজনীয় জিনিস মানুষের ভিতর, তারও যে একটা স্থান আছে, এইটা সে প্রতাপকে বোঝাইতে চেষ্টা করতো। আর প্রতাপও এরকম বোবা একটা সঙ্গী পেয়ে মাছ ধরার সময় খুব সুখী ছিল, কারণ বোবারা কথা বলতে পারে না, মাছ ধরার সময় একটু নিরিবিলি পরিবেশ দরকার হয়। শোভা মাঝে মাঝে ভাবতো সে যদি জলকুমারী হইতো তাহলে প্রতাপের দৃষ্টি আকর্ষণ করতে পারতো। আমার যেটা মনে হয় শোভা মনে হয় প্রতাপকে ভালোবাসতো, কিন্তু বলতে পারেনি। বলবে কি করে, সে বোবা। চেষ্টা করতো বোঝানোর, কিন্তু মনে হয় প্রতাপও বুঝতে পারলেও সে এটা অ্যাভয়েড করে চলে গেছে। আচ্ছা, শোভা মাঝে মাঝে ভাবতো সে যদি জলকুমারী হইতো তাহলে জলের তলা থেকে একটা সাপের মণি এনে প্রতাপের কাছে রাখতো, আর প্রতাপ ওইটা নিয়ে, ওই যে সাপের মণি, ওইটা নিয়ে আবার জলে লাফ দিত, লাফ দিয়ে জলের ভিতর দেখতো সেখানে শোভা বসে আছে, রাজকুমারের মতো শোভা বসে রয়েছে। তখন প্রতাপ বলতো, আরে তুই কি বাণীকণ্ঠের মেয়ে শু? তখন শোভাও একটু ভাবনে বলতে তো পারতো না, শোভা একটু বলতো আমিও আসলে কেউ না কেউ, আমারও একটা সমাজের অবস্থান আছে। এটা মনে মনেই শোভা কল্পনা করতে, এরকম হতো না। দিন যায়, একটা সময় শোভার বাবা মা শোভাকে নিয়ে আরো চিন্তিত হয়ে যায়। শোভার বিয়ে হচ্ছে না, এই কারণে শোভার বয়স তো বাড়তেছে। আশেপাশের অনেক লোকরা বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। আর শোভার বাবা বাণীকণ্ঠের সম্পদ ছিল, তারা মোটামুটি বইতে বলা আছে যে 2 বেলা মাছ ভাত খাইতে পারতো, তারও শত্রুর অভাব ছিল না। তখন শোভার বাবা মাও প্রচন্ড হতাশ হয়ে যায়। একটা পর্যায়ে শোভার বাবা বিদেশে চলে যায়। বিদেশ থেকে এসেই শোভার মাকে বলে যে চলো চলো কলকাতায় চলো। এখানে এরকম, এই গল্পটা আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের শোভা গল্পটা সম্পূর্ণ শেষ করা হয়নি, কিছুটা অংশ রাখা হয়েছে, অল্প কিছু অংশ শেষ করে দিতে পারতো, কিন্তু গল্পটা সংক্ষিপ্ত আকারে রাখা হয়েছে, শেষ অংশটুকু রাখা হয়নি। এখানে শোভার বিয়ে আসলে ঠিক করে ফেলা হয়, এই কারণে বলা হয় যে চলো চলো কলকাতায় চলো। এটা শোভা বোঝে এবং শোভাকেও মনে হয় জানানো হয়, বা শোভা এটা বুঝে ফেলে। এখন শোভা যখন বুঝে ফেলে তখন শোভার আসলে নিজের ওই গ্রাম থেকে ছাইরে যেতে বা গ্রাম থেকে চলে যাওয়ার আগ মুহূর্তে শোভার প্রচন্ড কষ্ট হয়। প্রতাপও এই কথাটা শোনে। এখন হঠাৎ ওই তেঁতুলতলায় যেখানে আসলে শোভা
ওই প্রতাপ মাছ ধরতো এবং শুভা এসে বসতো, সেখানে ওই তার সামনে একদিন প্রতাপের সাথে শুভার দেখা হয়। তখন প্রতাপ শুভাকে একটু ইয়ার্কির ছলেই বলে, এই তোর নাকি বর পাওয়া গেছে, বিয়ে করার পর আবার আমাদের ভুলে যাবি না তো। শুভা প্রতাপের কাছে এই কথাটা শুনে খুবই কষ্ট পায়। কষ্টটা এরকম ভাবে প্রকাশ করা হয়েছে গল্পের ভিতরে, একটা শিকারী যখন একটা হরিণকে তীর মারে, তীর মারার পর হরিণটা যখন মরে যাবে অবস্থা, তখন হরিণটা খুব করুণ দৃষ্টিতে শিকারের দিকে তাকায় এবং তাকায় বুঝাইতে চায় আমি কি অপরাধ করছিলাম, তুমি আমাকে মারে ফেললা। শুভাও ঠিক ওরকম একটা দৃষ্টিতে প্রতাপের দিকে তাকায়। প্রতাপ হয়তো এটা বুঝতে পারে না। চলে যাওয়ার আগে শুভা তার বাবা বাণীকণ্ঠের কাছে চলে আসে, বাণীকণ্ঠকে বোঝাইতে চেষ্টা করে যে বাবা আমি আসলে এখান থেকে যাইতে চাচ্ছি না। বাণীকণ্ঠ মনে হয় বিষয়টা বুঝতে পারে এবং তার চোখ দিয়েও প্রচন্ড পানি পড়ে, অশ্রুধারা নির্গত হয়, এরকম বুঝাইছে লেখক। কিন্তু বাণীকণ্ঠের আসলে করার কিছু ছিল না। সমাজের যে বাস্তবতা, নির্মম পরিহাস, একটা মেয়ে বড় হইলে, আগের জামানায় আরো এইটা বেশি ছিল, মেয়েদের বলা হয়তো অনেকটা বোঝা, বয়স হওয়ার সাথে সাথে তাদের বিয়ে দেওয়ার জন্য বাবা মা খুব চিন্তিত হয়ে পড়তো। সময়টা এখন মনে একটু পরিবর্তন হয়েছে। এরপরে একেবারে যাওয়ার আগ মুহূর্তে লেখকের ভাষায় বলা হয়েছে শুক্লা দ্বাদশীর রাতে শুভা নদী তীরের বা নদীর তটে চলে যায়। নদী তটে চলে যায় মাটিতে, নদী তট বলতে হলো নদীর পানি যেখানে শেষ হয়েছে তার ডাঙা স্থান বা তার শুকনো স্থান, সেইখানে সে মানে মাটিতে দুই হাত দিয়ে মাটিকে জড়ায় ধরে আর বলে মা আমাকে এখান থেকে যেতে দিও না, আমি যেমন তোমাকে দুই হাত দিয়ে জড়ায় ধরে রাখছি, তুমিও তোমার বাহু দিয়ে আমাকে জড়ায় ধরে রাখো, আমাকে যেতে দিয়ে না। এটা একটা হৃদয় নিংড়ানো একটা ঘটনা দিয়ে বা হৃদয় নিংড়ানো একটা বক্তৃতা দিয়ে এই গল্পটা এখানে শেষ হয়। কিন্তু গল্পটা কিন্তু আমি বলছি যে গল্পটা আরো আছে। শুভা গল্পটি ছোট করে আমি তোমাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করলাম, মনে হয় একটু বড় হয়ে গেছে, তবে দরকার ছিল, এইভাবে বলাটা দরকার ছিল। মূল গল্পটাই এরকম। এখন শুভা গল্পের মূল ভাব জিনিসটা আমরা একটু দেখি। আমি একটা বাক্যে মূল ভাবটা বোঝানোর চেষ্টা করছি। দেখো সেই বাক্যটা হলো গল্পটি নীরবতা, একাকিত্ব। নীরবতা কার? শুভার। একাকিত্বও কিন্তু শুভার। সহমর্মিতার, সমাজের নির্মম বাস্তবতার মর্ম স্পর্শ ছবি। আমাদের আশেপাশেও অনেক এরকম প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী অনেক লোক আছে। আমরা তাদের আবেগটা না বোঝার চেষ্টা করি না। তাদের অনেক সময় খুব বাজে ভাষায় বা তাদেরকে মনে করি সমাজের একটা তারা আলাদা একটা অংশ। তারা কিন্তু আলাদা অংশ না, তারাও কিন্তু হয় কেউ আমাদের ভাই, হয় কেউ আমাদের বোন। তাদের আবেগটা উপলব্ধি করতে আমাদের হবে, তারাও মানুষ, তাদেরও আমাদের হাত ধরে বলতে হবে তোমরাও পারবা। চেষ্টা করে দেখো তোমাদের ভিতরের মানুষত্বটা যেন বজায় থাকে। তোমার এমন কোনো কথাবার্তা বা এমন কোনো আচরণ করা উচিত না এই সমাজে যারা একটু আমাদের থেকে নিচু শ্রেণীর, একটু প্রতিবন্ধী যদি তাদের বলা হয়, প্রতিবন্ধী কথাটাও বলা উচিত না। কেন বলা উচিত না আমি তোমাদের একটু বলি। আল্লাহ তাআলা কোনো মানুষকে যদি একটা দিকে একটু কম দেয়, অন্যদিকে আরো বেশি দিয়ে দেয়। আমি একটু একটা গল্প বলি, আমার নিজের এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতার কথা একটা গল্প বলি। আমি বাংলা ক্লাস নিচ্ছি, তো আমি চেষ্টা করতেছি ইংরেজি কথা যত কম বলার। তবে আমি ইংরেজিও পড়াই, এই কারণে আমার ইংরেজি কথা মাঝে মাঝে চলে আসে। আমি চেষ্টা করতেছি একটাও ইংরেজি শব্দ ব্যবহার করব না। শুরুকালে আমার বাবা আমাকে দাবা খেলার প্রশিক্ষণ দিছিল। আমার বাবার কাছ থেকে দাবা খেলার হাতে খড়ি। আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমি ভালো দাবা খেলা শিখে যাই। এখনো আলহামদুলিল্লাহ ভালো খেলি। অনেক দিন, প্রায় 4 বছর হয়ে গেল আমি দাবা খেলায় কারোর সাথে হাঁটতেছি না। আমার ইচ্ছা আছে এবার আমি ঢাকা যেয়ে বড় পরিসরে দাবা খেলবো। ছোটবেলার ঘটনা বলি, আমি 9-এ পড়ি মনে হয়, তখন আমরা থাকতাম হলো মোংলা পোর্ট আবাসিক। আমার বাবা সরকারি চাকরি করতো মোংলা বন্দরে, সেখানে থাকতাম পোর্ট আবাসিক। ওইখানে একবার দাবার টুর্নামেন্টের আয়োজন করা হলো মোংলা বন্দরে। তখন আমি আমার বাবাকে বললাম যে বাবা আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। এখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে কিছু এন্ট্রি ফি লাগতো। এখন এন্ট্রি ফি তো আমি 9-এ পড়ি, কোথায় পাবো? আমার বাবার কাছে টাকা চাইলাম। কারণ আমার বাবা বললো ধর ছোট মানুষ, তুই কি দাবা খেলার প্রতিযোগিতায় অংশ নিবি? আমি তোর বাবা, আমি অংশ নেব, তুই খেলা দেখিস। তখন আমার খুব মন খারাপ হয়ে গেল। আমি আমার বন্ধু বান্ধবদের বিষয়টা জানানোর পর বন্ধু বান্ধবরা কিছু টাকা উঠায় দিল, আর আমি মার কাছ থেকে বাকি টাকাটা নিয়ে আমি এন্ট্রি ফি সংগ্রহ করে আমিও খেলায় অংশগ্রহণ করলাম।
এখন এইখানে আমিও প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড, আব্বাও প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড খেলার পরে আমার আর আব্বার মানে সুপার 8-এ খেলা পড়ে গেল আমার সাথে আমার বাবা, মানে আমার প্রতিযোগী আমার বাবা। খেলায় আমি আমার বাবাকে হারাই দিলাম। ওই দিন তো মানে বিশাল মজা, যে বাবাকে হারাই দিচ্ছি, বিশাল ভালো লাগছিল ওই দিন। আমার বাবার এমনিও আমি হারাইছি, কিন্তু ওই দিন হারানোর পর আমার খুবই ভালো লাগছিল। এরপরে আমি সেমিফাইনালে উঠে গেলাম। সেমিফাইনালে আমার সাথে খেলা পড়লো একটা বোবা ছেলের। আমি ভাবলাম বোবা ছেলে, প্রতিবন্ধী টাইপ ছেলে, ওর সাথে আমি কি খেলবো, ইজি জিতে যাব। কিন্তু এইখানে আক্ষেপ, আর এইখানে আল্লাহ তাআলা আমার স্টপ করে দিছিল। ওই বোবা ছেলেটার কাছে আমি হেরে গেছিলাম। ফাইনালে আবার বোবা ছেলেটা কি হয়েছিল সেটা আমি বলবো না, এটা রহস্য থাকুক। কিন্তু আল্লাহ তাআলা হয়তো সে কথা বলতে পারে না, কিন্তু তার মেধা দিচ্ছে, সে অন্যভাবে তার আবেগগুলো প্রকাশ করতে পারে। শুভা গল্পের যে চরিত্রটা শুভা, সে কথা বলতে না পারলেও আমি ওই যে বললাম, সে এমন ভাবে তার আবেগ ভাবটা প্রকাশ করতে পারে যে সেটা তর্জমা করা লাগে না। শুভা গল্পের মূল বক্তব্য, মূল ভাব আমি আরো আলোচনা করব। এইবার আমি টাইপ আকারে, আমি ওই যে বললাম না, টাইপ আকারে পার্ট বাই পার্ট তোমাদের এমসিকিউ এবং সৃজনশীলের ক ও খ সমাধান হয়ে যাবে, সেইভাবে আমি চলে যাচ্ছি, সেইখানে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে গল্পটি আমি আবার বলতেছি। গল্পটির মূল ভাবটা আমি একটা বাক্যে লিখছি। গল্পটি নীরবতা, একাকিত্ব, সহমর্মিতা আর সমাজের নির্মম বাস্তবতার মর্মস্পর্শী ছবি এটা প্রকাশ করছে। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, পরবর্তী স্লটে মানে আমাদের শুভা গল্পটা শুরু হয়ে গেছে, সেইখান থেকে আমি আলোচনা করতেছি, ঠিক আছে? আচ্ছা, এইখানে কিছু কিছু কঠিন শব্দ আছে, এই কঠিন শব্দগুলো আমি সহজভাবে তার পাশেই ব্যাখ্যা দিয়ে রাখছি তোমাদের জন্য, আর এই ফাইলটা তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমাদের কাছে খুবই মজা লাগবে। আচ্ছা, শুভা গল্পটি আমি শুরু করতেছি। দেখো, শুভা গল্পটি প্রথমে কি বলছে, মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল, মানে বুঝতেছো বাক্যটা বা এই গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুর সাধু ভাষায় লিখছে। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল, তখন কে জানিত সে বোবা হইবে, মানে সুভাষিনী বোবা। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল, মানে সুকেশিনী ও সুহাসিনী তার বড় দুই বোন। তাই মিলের অনুরোধে, মানে মিল করা হয়েছে, ওই যে মিলায় নাম রাখে না, এরকম। তাই মিলের অনুরোধে তার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। তিন বোন, সুকেশিনী, সুহাসিনী, সুভাষিনী, মিল আছে, মিল করে নাম রাখছে তিন বোনের। এখন সকলে তাহাকে শুভা ডাকে বা শুভা বলে, সকলে তাহাকে শুভা বলে। দস্তর মতো অনুসন্ধান, এই যে ব্র্যাকেটে যে লেখাটা লিখছি, এটা আমার ব্যাখ্যা, এটা বইতে তোমরা পাবা না। দস্তর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। এখানে দুটো শব্দের নিচে আমি আন্ডারলাইন করছি। দেখো, এখানে দস্তর মতো অনুসন্ধান, দস্তর মতো অনুসন্ধান জিনিসটা কি, এইটা আমি এইভাবে বোঝানোর চেষ্টা করতেছি। মূল দলিল, দলিলের আক্ষরিক বিবরণ বা প্রমাণের ভিত্তিতে সত্যের সন্ধান, এটা এইভাবে বলা যাইতে পারে। তুমি একটা হাদিস বর্ণনা করলা, এখন হাদিসটা নিয়ে একটু বিতর্ক আছে, তখন কিন্তু আমাদের অন্যরা বলতে পারে তুমি এই হাদিসটা মূল দলিলটা দাও বা মূল সনদটা দাও, মানে এই হাদিসটা তুমি কোথা থেকে বলতেছো। এই জিনিসটাই বোঝানো হয়েছে দস্তর মতো অনুসন্ধান, এই দুটো শব্দের মাধ্যমে। দস্তর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে। এখন ছোটটি পিতা মাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। নীরব হৃদয় ভার বলতে কি, হৃদয় যদি কোনো কারণে কষ্ট পায় তাহলে হৃদয়টা ভার হয়ে যায়, আর এই হৃদয় ভারটা যদি কারো কাছে প্রকাশ না করা হয় তাহলে সেটা নীরব থাকে। এই কারণে বলা হয়েছে নীরব হৃদয় ভার। শুভার কারণে শুভার বাবা মা নীরব হৃদয় ভারে আক্রান্ত ছিল, এইটা বুঝাইছে। যে কথা কয় না, কে কথা কয় না? শুভা। সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না। শুভা কথা বলতে পারে না, ভালো কথা, কিন্তু সে তো অনুভব করতে পারে, এটা অনেকেই না মনেই করতো না, এরকম একটা অবস্থা, মানে ওকে তুচ্ছ তাচ্ছিল্য করতো। এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত।
সে যে বিধাতার অভিশাপ স্বরূপ তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। মানে শুভাই বুঝতো শুভা একটা অভিশাপ, ভগবানের একটা অভিশাপ, সেটা ছোটকাল থেকে বুঝে গেছিল। কারণ আশেপাশের মানুষের আচার আচরণ ব্যবহারের কারণে সে এটা অনুভব করতে পারত। তার ফল হইয়াছিল সাধারণের দৃষ্টিপাত হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। এই কারণে সে আশেপাশের লোকজন থেকে নিজেকে একটু গোপন রাখতো। মনে করিত আমাকেই সবাই ভুলিলে বাঁচি। সে মনে মনে চিন্তা করতো আমাকে যেন সবাই ভুলে যায় বা আমার কথা যেন কেউ মনে না করে। কিন্তু বেদনা কি কেউ কখনো ভোলে? বেদনা কি কেউ কখনো ভোলে? মানে কষ্টের কথা কেউ ভোলে না। পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। মানে পিতামাতার মনে সে সব সময় বিরাজ করত। একটা স্লটে আমরা যে কঠিন শব্দগুলো ছিল সেটা আমি আলোচনা করে দিছি। এইবার আমি পরের স্লটে এইটার আমরা এমসিকিউ সমাধান করে ফেলব। পরের স্লটে আমরা চলে যাচ্ছি। পরের স্লটটা, তাহলে এই স্লটটাকে কিন্তু আমরা বলতে পারি টাইপ 1। এই স্লটে যতগুলো এমসিকিউ আছে এবং সৃজনশীল প্রশ্ন কিন্তু ক ও খ তোমরা ইনশাল্লাহ এখান থেকে পেরে যাবা। আমার মনে হয় না তোমাদের কষ্ট হবে। কষ্ট হলে আমাকে বলো, কমেন্ট করো। আমি তোমাদের নীরব হৃদয় ভারের মতো সেই কষ্টটা দূর করার চেষ্টা করব। মনে হয় মজা করার কথা বলা হচ্ছে না, আমি চেষ্টা করব একটু পরে ক্লাসটা যেন একটু মজা দেওয়া যায়। তাহলে টাইপ 1-এ আমাদের প্রথম এমসিকিউটা দিকে লক্ষ্য করো। প্রথম এমসিকিউটায় বলা হয়েছে, কি বলা হয়েছে দেখো। প্রথম এমসিকিউটার দিকে টাইপ 1-এ আমরা চলে আসছি। প্রথম এমসিকিউতে বলা হয়েছে ছোট মেয়েটির নাম কি রাখা হয়েছিল। তাহলে ছোট মেয়েটির নাম কি রাখা হয়েছিল? সুকুমারী, সুলক্ষী, সুভাষিনী, শুভ্রা। কি রাখা হয়েছিল? আমার মনে হয় তোমরা এটা পারবা, সুভাষিনী। শুভা গল্পের প্রথম অংশটুকু আমি যেটাকে টাইপ 1 হিসেবে ধরতেছি সেটা আমাদের আলোচনা করা হয়ে গেছে। তাহলে টাইপ 1-এর আমরা এমসিকিউ গুলো সমাধান করে ফেলে, আর এই এমসিকিউ গুলো আমার মনে হয় তোমরা এখন নিজেরাই পেরে যাবা। আর এমসিকিউ পারা মানে কিন্তু তোমার আশা করি আমি সৃজনশীল ক খ অনেকাংশেই হয়ে যাবে। তাহলে টাইপ 1-এর আমি প্রথম যে সৃজনশীলটা আমাদের আসছে সেটাই লেখা আছে ছোট মেয়েটির নাম কি রাখা হয়েছিল? সুকুমারী, সুলক্ষী, সুভাষিনী, শুভ্রা। সহজ। গ নম্বর সুভাষিনী। সহজ না? 2 নম্বর এমসিকিউতে আমাদের দেখো কি বলছে। 2 নম্বর এমসিকিউতে আমাদের বলছে মেয়েটিকে সবাই সংক্ষেপে কি বলে ডাকতো? মেয়েটি মানে কিন্তু এই গল্পের কেন্দ্রীয় চরিত্র। মেয়েটিকে সবাই শুভা নামে ডাকতো। মেয়েটিকে সবাই শুভা নামে ডাকতো। এটা সহজ, এটা নিয়ে আমি সময় নষ্ট করতেছি না। পরেরটায় চলে যাব আমি। পরের এমসিকিউটা আমি চলে যাচ্ছি। 3 নম্বর এমসিকিউটা লক্ষ্য করো। এখানে লেখা আছে বড় দুটি মেয়ের নাম কি ছিল? বড় দুটি মেয়ের নাম কি ছিল মানে শুভার যে বড় দুটি বোন ছিল তাদের নাম কি ছিল? শুভার বড় দুটি বোনের নাম ছিল সুকেশিনী ও শুভার বড় দুটি বোনের নাম ছিল সুকেশিনী ও সুহাসিনী। এটা কিন্তু তোমাদের পারার কথা, এটা আমরা বলছি। কেন্দ্রীয় প্রথমে যে যখন আমরা চরিত্রগুলো আলোচনা করছি তখনও কিন্তু আমরা এটা বলে নিই। 4 নম্বরে কি বলছে? ছোট মেয়েটি পিতামাতার কাছে কেমন ছিল? দেখো আমি কিন্তু আলোচনা করছি নীরব হৃদয় ভারের মতো ছিল। দেখি এখানে আছে কিনা। আছে কিন্তু। দেখো ছোট মেয়েটি পিতামাতার কাছে কেমন ছিল বলো। তোমরা কিন্তু এটা মনে হয় পারার কথা, আমি বলেও দিছি। আনন্দের উৎস ছিল না, নীরব হৃদয় ভারের মতো ছিল। নীরব হৃদয় ভারটা কিন্তু আমি আলোচনা করেও দিছি। তাহলে এইটার উত্তর হবে কিন্তু আমাদের নীরব হৃদয় ভারের মতো। আচ্ছা, এটাও আমাদের হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা পরেরটায় চলে আসব। আমাদের 5 নম্বর এমসিকিউতে চলে আসো। 5 নম্বর এমসিকিউতে আমরা চলে আসছি সুভাষিনী কিভাবে তার দুঃখ প্রকাশ করত? কিভাবে তার দুঃখ প্রকাশ করত? সুভাষিনী তো বোবা, গান গেয়ে দুঃখ প্রকাশ করত না। চোখের জলে দুঃখ প্রকাশ করত? চোখের জলেও দুঃখ প্রকাশ কিন্তু করতো না। আমাদের ওখানের প্রথম প্যারাটায় কিন্তু আমরা এরকম কিছু পাইনি। ইশারায় দুঃখ প্রকাশ করতো না এরকম। সুভাষিনী তাহলে তার দুঃখ প্রকাশটা করতো নীরব থেকে, কারণ সে বোবা ছিল। নীরব থেকে তার সে দুঃখটা প্রকাশ করত। 5 নম্বর এমসিকিউ আমাদের হয়ে গেল টাইপ 1-এর। এইবার আমরা পরের
এমসিকিউটা চলে যাচ্ছে 6 নম্বর এমসিকিউতে চলে আসো। 6 নম্বর এমসিকিউতে দেখো বলা হয়েছে কি সুভাষিনী সব সময় কি করার চেষ্টা করত। যে টিকগুলো দেওয়া আছে দেখি আমরা। গান শিখতে, সুভাষিনী বোবা, গান শেখার কোনো প্রশ্নই আসে না। সবাইকে ভুলিয়ে নিজেকে আড়াল করতে, এটা কিন্তু আমরা গল্পের ভিতর পেয়ে গেছি। সবাইকে ভুলিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করত যাতে অন্যরা তার কথা ভুলে যায়। ওই যে গল্পের ভিতরেই আছে, কিন্তু পিতামাতা হৃদয়ে কিন্তু সে সর্বদা বিরাজ করতো। তা লেখাপড়া করতে চুপচাপ বসে থাকতে দরকার নাই। তাহলে কিন্তু তুমি বলতে পারো সুভাষিনী সবসময় কি করার চেষ্টা করত। খ নম্বর উত্তর হবে সবাইকে ভুলিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করত, খ। এইবার আমরা 7 নম্বর দেখি এমসিকিউ যদি থাকে, আমরা 7 নম্বর এমসিকিউতে চলে আসি। 7 নম্বর এমসিকিউতে আমরা চলে আসি টাইপ 1-এ। তাহলে আমাদের 6টা এমসিকিউ ছিল। এবার আমরা পরের স্লটে বা পরের অংশে চলে আসছি। গল্পের পরের অংশটুকুই আমরা চলে আসছি। গল্পের পরের অংশটুকু আমি আবার পড়ি এবং যেখানে যেখানে কঠিন আছে শব্দ সেগুলো আমি আবার ভেঙে ভেঙে তোমাদের সাথে আলোচনা করতেছি। পরের অংশটুকু, তাহলে এই অংশটুকু কিন্তু আমি রাখছি টাইপ 2 হিসেবে। এই অংশটুকু আমি রাখছি টাইপ 2। এই অংশটুকু হলো টাইপ 2। টাইপ 2 এর অংশটুকু নিয়ে আমরা রিডিং পড়ি এবং এখান থেকে যে জিনিসগুলো আছে সেগুলো আমরা আলোচনাও করি। বিশেষত তাহার মা তাহাকে নিজের একটি ত্রুটি স্বরূপ দেখিতেন, কেননা মাতার পুত্র অপেক্ষা কন্যাকে অংশরূপে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। তাহলে তার মা নিজের ত্রুটি স্বরূপ দেখতো। কার ত্রুটি স্বরূপ? শুভার মা। শুভার যে বোবা, এইটার কারণে শুভার মা মনে করত তার নিজের ত্রুটির কারণেই শুভা বোবা হয়েছে। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। মানে শুভার মা নিজের লজ্জা কারণ মনে করতো এটা। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ শুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন, কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। শুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার ওষ্ঠাধর, ওষ্ঠাধর মানে ঠোঁট, আমি ব্র্যাকেটে দেখো লিখে দিছি, ওষ্ঠাধর মানে ঠোঁট, ওষ্ঠাধর ভাবের আভাস মাত্রে কচি কিশোর লয়ের মতো কাঁপিয়া উঠিত। এখানে কচি কিশোর লয় বলতে বুঝাইছে গাছের একেবারে নতুন সবুজ যে পাতাটা ওঠে সেটা। তাহলে এখানে বুঝাইছে শুভা কথা বলতে পারতো না, কিন্তু শুভার বড় দুটো চোখ এবং তার কচি কিশলয়ের মতো যে ঠোঁট, এইটার মাধ্যমে সে ভাবের প্রকাশটা সুন্দরভাবে করতে পারত। কথায় আমরা যেভাবে প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়, কতটা তর্জমা করার মতো। সকল সময় সঠিক হয় না। মানে আমরা যখন কথা বলি সেই কথা বলার ভিতরে অনেক সময় কঠিন বাক্য প্রকাশ করি, সেই বাক্যগুলো প্রকাশ করার কারণে অনেকে সেই আমাদের কথাগুলো বুঝতে পারে না, সেটা তর্জমা বা ব্যাখ্যা করার প্রয়োজন হয়। ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়। মানে আমরা যা বুঝাইতে চাই সেটা কঠিন বাক্যের কারণে সেটা আসলে বুঝাইতে পারি না, অনেক সময় ভুলও হয়। কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না। মানে সুভার যে কালো দুটো বড় বড় চোখ ছিল সেই চোখকে কিছু তর্জমা করতে হইতো না। মন আপনি তাহার উপরে ছায়া ফেলে, ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত, কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বল ভাবে জ্বলিয়া ওঠে, কখনো স্লান মানে ক্লান্ত ভাবে নিভিয়া আসে, কখনো অস্তমান মানে ডুবে যাওয়া, চন্দ্রের মতো অনিমেষ ভাবে মানে হলো পলক না ফেলে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা, চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিক ঠিকরিয়া ওঠে। মানে শুভার কিছু বলা লাগে না, মুখে যে কথা বলা লাগবে এরকম কিছু না। শুভা বিভিন্ন ভাবে তার বড় দুটো চোখ, তার কিশলয়ের যে ঠোঁট, এগুলার মাধ্যমে সে তার ভাবটা খুব সুন্দরভাবে প্রকাশ করতে পারে। এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিছু উদাহরণের মাধ্যমে জিনিসটা পরিষ্কার করার চেষ্টা করছেন। তাহলে টাইপ 2 এর যে অংশটুকু আমি আলোচনা করলাম গল্পের, আমার মনে হয় এখান থেকে তোমরা সহজেই এমসিকিউ গুলো পারে যাবা। দেখি এমসিকিউর ভিতরে আমরা চলে যাই। টাইপ 2 এর এমসিকিউ। টাইপ 2 এর আরেকটু অংশ আছে, সেটুকু আমি আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, আরেকটু অংশ আছে সেটাও আমি আলোচনা করে দিচ্ছি।
মুখের ভাব বই আজন্ম কাল, মানে আজীবন। যার অন্য ভাষা নাই, তার চোখের ভাষা অসীম উদার। অতল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো। উদয়াস্ত, উদয়াস্ত মানে সূর্যোদয় ও সূর্যাস্ত একসাথে বোঝানো হয়েছে। সূর্যোদয় আর সূর্যাস্ত একসাথে বোঝানো হয়েছে। ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি, ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি বলতে এখানে কি বোঝাইছে সেটা দেখো, আমি ব্র্যাকেট দিয়ে সহজ ভাষায় লিখে দিছি। এমন একটি দৃশ্য যা স্থান, এমন একটি দৃশ্য বা স্থান যেখানে আলো ছায়ার খেলায় একটি শান্ত নিস্তব্ধ একটি নাটকীয় পরিবেশ সৃষ্টি হয়েছে। মানে এমন একটা দৃশ্য যেখানে আলো আর ছায়াটা মিশে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটি বিজন মহত্ব মানে নির্জন বা একাকী অবস্থায় যে গভীর মহত্ব বা গুরুত্ব বিরাজ করছে সেটা। বিজন মানে একাকিত্ব, মহত্ব মানে মহান, একা থাকা অবস্থায় যে মহান একটা গুরুত্ব অনুভব করা হয় সেটা বোঝানো হয়েছে। বিজন মহত্ব আছে, এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। দ্বি মানে দুই, আর প্রহর মানে, প্রহর বলতে এখানে বাংলা ভাষায় 3 ঘন্টা বোঝানো হয়, তাহলে দ্বিপ্রহর মানে 6 ঘন্টা। তাহলে এখানে তোমাদের যে কঠিন কঠিন শব্দগুলো আছে সেগুলো কিন্তু আমি ব্র্যাকেটের মাধ্যমে সহজভাবে লিখে দিছি, আর এখানে একবার বলেও দিলাম। আমার মনে হয় তোমাদের এটা বুঝতে অসুবিধা হবার কথা না। তাহলে টাইপ 2 এর আমরা এমসিকিউতে চলে যাই। আমার মনে হয় এই এমসিকিউ গুলাও তোমরা খুব সহজেই পেরে যাবা। টাইপ 2 এর এমসিকিউতে চলে আসো। এইবার আমরা চলে আসছি টাইপ 2 এর এমসিকিউতে। টাইপ 2 এর 7 নম্বর এমসিকিউটা লক্ষ্য করো। 7 নম্বর এমসিকিউতে বলা হয়েছে, 7 নম্বর এমসিকিউতে বলা হয়েছে শুভার মা তাকে কেমন দেখতেন। ক বলছে সাফল্যের প্রতীক, ত্রুটি স্বরূপ। খ অত্যন্ত প্রতিভাবান আর পরিবারের গৌরব। শুভার মা তাকে কেমন দেখতেন, আমরা একটু আগে কিন্তু পড়ে নিছি ত্রুটি স্বরূপ দেখতেন। তাহলে ত্রুটি স্বরূপ 7 নম্বর এমসিকিউ কিন্তু আমাদের হয়ে গেল। টাইপ 2 এর 8 নম্বর এমসিকিউতে চলে আসো। 8 নম্বর এমসিকিউতে বলা হয়েছে কন্যার অসম্পূর্ণতা দেখলে মা কেমন অনুভব করেন। কন্যার অসম্পূর্ণতা দেখলে মা কেমন অনুভব করেন। গর্বিত হন, লজ্জিত হন, নির্লিপ্ত থাকেন, আনন্দিত হন। শুভার মা কিন্তু শুভার যে অসম্পূর্ণতা ছিল সেই কারণে লজ্জিত হইতো, আমরা একটু আগেই পড়ে নিছি। তাহলে লজ্জিত হন। আমাদের 8 নম্বরটাও হয়ে গেল। টাইপ 2 এর 9 নম্বর এমসিকিউতে বলা হয়েছে শুভাকে কে বেশি ভালোবাসতেন। শুভাকে সব থেকে বেশি ভালোবাসতেন শুভার পিতা বাণীকণ্ঠ। বাণীকণ্ঠ তার অন্য 2 মেয়ের তুলনায়ও শুভাকে বেশি ভালোবাসতেন। এটা হয়ে গেল। 10 নম্বর এমসিকিউতে কি বলা হয়েছে শুভার প্রধান শারীরিক বৈশিষ্ট্য কি ছিল। শুভার প্রধান শারীরিক বৈশিষ্ট্য বলতে শুভার প্রধান শারীরিক বৈশিষ্ট্য কি ছিল। ক বলছে লম্বা চুল, খ বলছে সুন্দর নাক, গ বলছে সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় কালো চোখ, আর ঘ বলছে সাদা গায়ের রং। এটা গ হবে, সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় কালো চোখ। কারণ এই সুদীর্ঘ বড় বড় কালো চোখ এবং তার কচি কিশলয় ঠোঁটের মাধ্যমে কিন্তু সে তার ভাবের প্রকাশটা সব থেকে ভালোভাবে করতে পারত। 11 নম্বর এমসিকিউতে আমরা চলে আসলাম। 11 নম্বর এমসিকিউতে বলছে শুভার চোখের ভাষা কেমন ছিল। কতে বলা হয়েছে অসাধারণ উদার অসংকোচ, খতে বলা হয়েছে নির্লিপ্ত ও নিরাবেগ, গতে বলা হয়েছে ভীত সংকুচিত, ঘতে বলা হয়েছে আনন্দময় হাস্যোজ্জ্বল। তোমরা এটা উত্তর দিতে পারবা? উত্তরটা হবে কিন্তু ক, অসাধারণ উদার অসংকোচ। এগুলো কিন্তু আমাদের 2 নম্বর টাইপের যে গল্পের মূল যে অংশটা ছিল সেখান থেকে কিন্তু আমরা পড়ে নিছি। 12 নম্বর এমসিকিউতে বলছে শুভার চোখের ভাব কখনো কেমন হতো। ক মৃদ উত্তেজনাপূর্ণ, স্লান, দীপ্ত, সর্বদা স্থির ও শীতল। খ কেবল হাস্যোজ্জ্বল, আর ঘ সর্বদা ভীত। আমরা টাইপ 2 এর 12 নম্বর সৃজনশীলে চলে আসছি। আমরা টাইপ 2 এর 12 নম্বর এমসিকিউতে চলে আসছি।
শুভার চোখের ভাব কখনো কেমন হতো? মৃদ, উত্তেজনাপূর্ণ, স্লান ও দীপ্তিদীপ্ত। কতে বলছে এটা? খতে বলছে সর্বদা স্থির ও শীতল, গতে বলছে কেবল হাস্যোজ্জ্বল, আর ঘতে বলছে সর্বদা ভীত। তাহলে এটা কিন্তু হবে ক, তোমাদের পেরে যাওয়ার কথা। মৃদু, উত্তেজনাপূর্ণ, স্লান, দীপ্তিদীপ্ত। আমাদের 12 নম্বর হয়ে গেল। পরবর্তী এমসিকিউটা লক্ষ্য করো, 13 নম্বর এমসিকিউ। সাধারণের দৃষ্টিতে শুভাকে কেমন মনে হতো? 13 নম্বর এমসিকিউতে বলছে শুভাকে সাধারণের দৃষ্টিতে কেমন মনে হতো। শুভার সাথে কিন্তু সাধারণ ছেলে মেয়ে মিশতো না, কারণ শুভাকে তারা ভয় পেত এবং শুভাকে তারা ভয়ঙ্কর মনে করত। তাহলে শুভাকে সাধারণের দৃষ্টিতে কেমন মনে হতো? ভয়ঙ্কর মনে হইতো। টাইপ 2 এর এমসিকিউ গুলো আমাদের শেষ হয়ে গেল। এইবার আমরা গল্পের পরবর্তী অংশে চলে যাব, আর সেটাকে আমি নাম দিছি টাইপ 3। পরবর্তী গল্পের অংশটুকুতে আমি চলে যাচ্ছি। গল্পের এই অংশটার নাম দিলাম আমি টাইপ 3। গল্পটা আমি আবার পড়তেছি, আর যেখানে যেখানে কঠিন লাগে সেখানে আমি ভেঙে ভেঙে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। ক্লাসটা একটু বড় হচ্ছে, কিন্তু তোমরা মনে হয় খারাপ লাগার কথা না। তোমরা একটু গল্প শুনতেছো, একটু এমসিকিউ পড়তেছো, একটু গল্প শুনতেছো, একটু এমসিকিউ পড়তেছো, আগাচ্ছে। যখন তোমরা রিফাত স্যারের বা আমার যখন অ্যাকাউন্টিং বা কঠিন কঠিন ক্লাস করবা, ক্লাস করতে করতে তোমাদের মাথা যখন হ্যাং হয়ে যাবে, তখন তোমরা আমরা বাংলা ক্লাস একটু বিনোদন করতে চলে আসো। মাঝে মাঝে আমি বিনোদন দেওয়ার চেষ্টা করব। শুভা গল্পের এই অংশটুকুর নাম আমি দিছি টাইপ 3। শুরু করি। গ্রামের নাম চণ্ডীপুর। তাহলে গ্রামের নামটা কি? চণ্ডীপুর। যে গ্রামের গল্প বলা হচ্ছে সেই গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। গৃহস্থ ঘরের, এখানে গৃহস্থ ঘরের ব্র্যাকেটের অংশটুকু আমি পরে বলি। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নেই। নিরলসা তন্নী নদীটি, এখানে গৃহস্থ ঘর বলতে আমি বলি যে ঘরে গৃহস্থ বা পরিবারের লোকেরা বাস করে। গ্রামে মানে যখন 91টি পরিবার, মানে অনেকগুলো পরিবার, কি চাচা থাকে, নানা থাকে, দাদা থাকে, এরকম যদি অনেক একটা বড় পরিবার থাকে, সেই পরিবারে অনেকগুলো ঘর থাকে। এই ঘরটার ভিতর, এই অনেকগুলো ঘরের ভিতর যেমন গোয়াল ঘর থাকে, রান্নাঘর থাকে, বৈঠকখানা থাকে, অনেক ঘর থাকে। এই ঘরগুলোর ভিতর যে ঘরটায় পরিবারের লোকজন বাস করে সেটাই মূলত গৃহস্থ ঘর। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহু দূর পর্যন্ত তাহার প্রসার নেই। এই বর্ণনাটা কিন্তু নদীর বর্ণনাটা দেওয়া হয়েছে, যে নদীটা ওই চণ্ডীপুরের পাশে যে নদীটা ছিল। নিরলসা তন্নী নদীটি বলতে কি বোঝাইছে? ক্লান্তিহীন সরু কোমল ধারার একটা নদী। আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়, মানে নদী ভাঙনটা হয় না, নিজের কুলটা রক্ষা করে। দুই ধারের গ্রামের সকলের সঙ্গেই তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে, মানে এই নদীর সাথে গ্রামের প্রতিটা মানুষের সম্পর্ক আছে। দুই ধারের লোকালয় এবং তরু ছায়া, এখানে একটা কঠিন শব্দ দেখো, তরু ছায়া ঘন উচ্চ তট, নিম্নতল দিয়ে গ্রাম লক্ষ্মী স্রোত সিন্নি আত্মবিস্মৃত, এটাও আরেকটা কঠিন শব্দ। তরু ছায়া ঘন উচ্চ তট বলতে গাছের ঘন ছায়ায় ঢাকা উঁচু নদী তীর। ব্র্যাকেট দিয়ে দেখো আমি লিখে দিচ্ছি। তরু ছায়া ঘন উচ্চ তট বলতে গাছের ঘন ছায়ায় ঢাকা উঁচু নদীতে। নিম্নতল দিয়ে গ্রাম লক্ষ্মী স্রোতসিনী আত্মবিস্মৃত বলতে এখানে বোঝাইছে নিজেকে ভুলে গিয়ে অবিরাম স্রোত বয়ে নিয়ে চলা একটা নদী। দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কাজে চলিয়াছে। নদীটার বর্ণনা দেয়া হয়েছে। প্রথমে বলা হয়েছে গ্রামের নাম চণ্ডীপুর, আর এই নদীটার বর্ণনা দেয়া হয়েছে। আর যে কঠিন শব্দগুলো ছিল সেগুলো তো আমি তোমাদের জন্য ব্যাখ্যা করে দিলাম। বাণীকণ্ঠের ঘর মানে শোভার বাবার বা শোভাদের ঘর নদীর একেবারেই উপরেই, মানে নদীর পাশেই বোঝাইছে। নদীর উপরে তো আর ঘর হয় না, মাচা দিয়ে ওইভাবে বানায়নি মনে হয় ঘরটা। তাহার বাখারির বেড়া, বাখারি জিনিসটা একটু আমি আলোচনা করি। বাংলার গ্রামে সাধারণত গরু ছাগল বা বাইরের লোকের হাত থেকে রক্ষা করতে খড়ের গাদা বা বাখারির চারপাশে বাঁশ বা কঞ্চির বেড়া দিয়ে ঘিরে রাখা হয়, সেটাকেই বলা হয় বাখারির বেড়া। মানে খড়ের গাদিগুলো রক্ষা করার জন্য যে বেড়াটা দিয়ে রাখা হয় সেটাই বাখারির বেড়া।
আটচালা। আটচালা হলো ঘরের মূল অংশ, যেখানে পূজা বা সামাজিক অনুষ্ঠান হয়। গোয়াল ঘর তো তোমরা বুঝতে পারতেছো, যেখানে গরু থাকে। ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম কাঁঠাল এবং কলার বাগান, নৌকা বাহিনী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। এই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি বলতে শুভা, কারণ নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদী তীরে চলে আসিয়া বসে। প্রথমে একটা গ্রামের নাম বলা হয়েছে, গ্রামের নাম চণ্ডীপুর। শুভা গল্পের গ্রামের নামটা চণ্ডীপুর। তারপরে চণ্ডীপুরের যে নদীটা, ওই নদীর নাম উল্লেখ করা হয়নি, কিন্তু নদীটার বর্ণনা দেওয়া হয়েছে। বাণীকণ্ঠের ঘর ওই নদীর পাশেই, তারপর বাণীকণ্ঠের যে ঘর সেটার হালকা বর্ণনা দেওয়া হয়েছে। আর শুভা কাজকর্মের যখন সে অবসর পায়, কাজকর্ম থাকে না, সে তখন নদী তীরে চলে আসে, এইটা বুঝাইছে। টাইপ 3-এর আরেকটু অংশ আছে, আমরা সেই অংশটায় চলে যাই। টাইপ 3-এর পরবর্তী অংশে আমরা চলে আসছি। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। কার ভাষার অভাব পূরণ করিয়া দেয়? শুভার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। যেন তাহার হইয়া কথা কয়, প্রকৃতি কথা বলে দেয় শুভার। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর। তরুর মর্মর বলতে কি বোঝাইছে? গাছের পাতায় বাতাস লাগলে যে মৃদু শো শো শাসা শব্দ হয়, সেটা তরুর মর্মর। সমস্ত মিশিয়া চারিদিকে চলাফেরা, আন্দোলন, কম্পনের সহিত, কম্পন মানে কাঁপা, এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির। সমুদ্র তো মানে বোঝো, তরঙ্গ রাশির মানে সমুদ্রের অসংখ্য ঢেউ বা ঢেউয়ের সমষ্টি। তরঙ্গ বিষয়টা তোমরা যারা সায়েন্সের তারা মনে হয় বিষয়টা বোঝো, এই যে এরকম ঢেউ খেলা তরঙ্গ, ওয়েভ, তাই না? আমি তো অত বুঝতে পারবো না, তোমাদের রিফাত স্যার তো এই বিষয়টা নিয়ে মনে হয় তোমাদের ফিজিক্সে আছে, স্যার পড়ায়। ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকট আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি, ইহাও বোবার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট শুভার যে ভাষা, তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট শুভার যে ভাষা, তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্লির পূর্ণ তৃণভূমি। ঝিল্লির পূর্ণ তৃণভূমি জিনিসটা আমরা একটু ব্যাখ্যা করে দিই। ঝিঝি পোকার ডাকে মুখরিত ঘাসে ঢাকা বিস্তীর্ণ মাঠ হইতে শব্দাতীত নক্ষত্র লোক, শব্দাতীত নক্ষত্র লোকটাও আমি একটু ভেঙে দিই এই শব্দ দুটো। এমন একটি তারাপূর্ণ আকাশ বা মহাকাশ যা নিঃশব্দ, শান্ত ও অনন্তময়। আমাদের পৃথিবীতে তো অনেক কোলাহল আছে না, কিন্তু এমন একটি তারা পূর্ণ আকাশ বা মহাকাশ যা নিঃশব্দ, শান্ত বা অনন্তময়। তোমরা কি সায়েন্স ফিকশন ভালোবাসো? আমি কিন্তু সায়েন্স ফিকশন লেখালেখি করি, সায়েন্স ফিকশন উপন্যাস আমি লিখি। বিষয়টা একটু পরে বলি। হইতে শব্দাতীত নক্ষত্র লোক পর্যন্ত ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন, দীর্ঘ নিঃশ্বাস। মানে এখানে একটা বর্ণনা দেওয়া হয়েছে যে শুভা কথা বলতে না পারলেও প্রকৃতি তার কথাগুলা বা তার ভাবের বহিঃপ্রকাশটা সুন্দরভাবে প্রতিফলন করে দেয়। এই ভাষাগুলো, এই কথাগুলো কিন্তু একটু কঠিন, আমি কঠিন শব্দগুলো তোমাদের ভেঙে ভেঙে বিশ্লেষণ করার চেষ্টা করছি। তাহলে আমাদের টাইপ 3-এর এমসিকিউ গুলো আমরা এবার সমাধান করে ফেলার চেষ্টা করি। টাইপ 3-এর একেবারেই সোজা 14 নম্বর এমসিকিউতে কি বলছে? গ্রামের নাম কি? গ্রামের নাম হলো চণ্ডীপুর, একেবারেই সোজা। 15 নম্বর এমসিকিউতে চলে আসো। নদীটির বৈশিষ্ট্য কিভাবে বর্ণনা করা হয়েছে? কতে বলছে বিশাল ও গভীর, খতে বলছে ছোট হলেও কুল রক্ষা করে, মানে নদী ভাঙার কোনো সম্ভাবনা বা ভয় নাই। গতে বলছে প্রবল স্রোতস্বিনী, আর ঘতে বলছে নাব্যতাহীন। আমরা কিন্তু গল্পের ভিতর পড়ে ফেলছি, উত্তরটা হবে ছোট হলেও কুল রক্ষা করে। আর এই নদীর সাথে গ্রামের সকলেরই একটা সম্পর্ক আছে। 16 নম্বর এমসিকিউতে আমরা চলে আসছি টাইপ 3-এর। নদীটির সাথে গ্রামের সম্পর্ক কেমন? আমি একটু আগেই বলে দিলাম, নদীটির সাথে গ্রামের সম্পর্ক হলো প্রত্যেকের সাথে একটি না একটি সম্পর্ক আছে। গ্রামের প্রতিটা মানুষের সাথে এই নদীটির একটি না একটি সম্পর্ক আছে। 17 নম্বর এমসিকিউতে চলে আসলাম আমরা। নদীর ধারে কোন গৃহস্থ সম্পদের বর্ণনা দেওয়া হয়েছে? নদীর ধারে কোন গৃহস্থ সম্পদের বর্ণনা দেওয়া হয়েছে? এখানে নদীর ধারে বাণীকণ্ঠের যে ঘরটা আছে সেটার বর্ণনা দেওয়া হয়েছে, মানে শুভার
বাসার বর্ণনাটা দেওয়া হয়েছে বা বাড়ির বর্ণনাটা দেওয়া হয়েছে। বিশাল ও গভীর কতে বলছে, খতে বলছে বাঁধানো বড় আটচালা গোয়ালঘর ঢেকিশালা খড়ের স্তূপ, স্কুল ও মসজিদও হবে না গতে, আর ঘতে বলছে নাব্যতাহীন। তোমাদের পেরে যাবার কথা খ, এটার উত্তর হবে খ, বাঁধানো বড় আটচালা গোয়ালঘর ঢেকিশালা খড়ের স্তূপ, এরকম একটা বর্ণনা কিন্তু দেওয়া আছে। 18 নম্বর এমসিকিউতে চলে আসো। বোবা মেয়েটি কোথায় বসতে ভালোবাসতো? বলো, একটু আগে গল্পটা তো শুনছো। বোবা মেয়েটি নদীর তীরে বসতে ভালোবাসতো। সহজ লাগতেছে না? টাইপ আকারে কিন্তু আমি বাংলা নিয়ে আসছি। 19 নম্বর এমসিকিউতে চলে আসো এবার। প্রকৃতির কোন কোন উপাদানের সাথে চারিদিকের মিলন ঘটেছে? আমরা একটু পড়ে দেখি। কতে বলছে নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তৃণমর্মর। খতে বলছে মন্দিরের ঘণ্টাধ্বনি ও গান, গতে বলছে শহরের শব্দ, ঘতে বলছে ঝড় বৃষ্টি। তোমাদের পেরে যাওয়ার কথা এটা। নদীর কলধ্বনি, কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তৃণমর্মর। 19 হয়ে গেল আমাদের। টাইপ 3 এর 20 নম্বর এমসিকিউতে চলে আসো। প্রকৃতির উপাদানগুলো কাকে বিস্ময়াভিভূত করেছে? প্রকৃতির উপাদানগুলো কাকে বিস্ময়াভিভূত করেছে? কতে বলছে গ্রামের কৃষকদের, খতে বলছে বোবা মেয়েটিকে মানে সুভাষিনীকে, গতে বলছে প্রকৃতিবিদদের, আর ঘতে বলছে নদী পাড়ের শিশুদের। অবশ্যই আমাদের কেন্দ্রীয় চরিত্র বোবা মেয়েটিকে মানে সুভাষিনীকে বিস্ময়াভিভূত করেছে। আমরা এইবার গল্পের আরেকটু অংশে চলে আসছি, আরেকটু পরের অংশে চলে আসছি। এই অংশটুকুর আমি নাম দিয়ে দিলাম টাইপ 4। তার মানে গল্পের টাইপ 4 অংশে আমি চলে আসছি। এই অংশটুকু পড়ার পর আমি তোমাদের ব্যাখ্যা দিয়ে দেব যেখানে কঠিন কঠিন শব্দ আছে, আর তারপরে আমরা এমসিকিউ গুলো সমাধান করে ফেলবো। আমি একটু বাংলা ক্লাসে, যেহেতু ক্লাসটা বড়, তোমরা যেহেতু বোরিং না হয়ে যাও, আমি বলছি যে মাঝে মাঝে আমি চেষ্টা করব মজার কিছু কথা বলার। আমি আমার জীবনে 12 থেকে 13 বছর ধরে অফলাইনে পড়াচ্ছি, আর পড়ানোর অফলাইনে তো সরাসরি মানে স্টুডেন্টের মনোভাব বোঝা যায়। আমি বেশ প্রশংসাই পাই বা পাই 12-13 বছর। কেউ বলতে পারবে না যে শুভ স্যারের ক্লাস খারাপ লাগে, বোরিং লাগে, শুভ স্যারের ক্লাস বুঝি না। অনলাইনে দেখলাম অনেকে আমার দু একটা আমি কমেন্ট দেখলাম যে অনেকে আমার সাথে হিরো আলমের তুলনা দিচ্ছে। আমার ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। আমি নেগেটিভ কোনো কিছু নিই না, আমি নেগেটিভ দলের না, আমি পজিটিভ দলের। আমার একটা ব্যক্তিগত বিষয় একটু তোমাদের সাথে শেয়ার করি। আমার কিন্তু 1 বছরে আমার বাবা মা এবং আমার একটা যমজের মতোই একটা ভাই ছিল, অনেকটা আমার মতোই দেখতে, ও মারা যায়। আমরা 6 ভাই বোন। আমাদের ভাই বোনগুলো সব মাল্টি ট্যালেন্ট, আমি বাদে মনে করো। আমার অবশ্য 15টা বই লেখা আছে, এই যে দেখো 15টা বইয়ের ভিতরে আমার কিন্তু এই সাইকো বইটা খুব জনপ্রিয়। এটা খুলনা বইমেলায় বেস্ট সেল হওয়া একটা বই। আর এইবার এই যে সাইকো 2 লিখছি, আমার 15টার মতো বই আছে, 15টা বই আছে। আর উপন্যাসগুলো ভালোই মোটামুটি বিক্রি হয়। আর এবার মনে হয় তোমরা বেশ সাড়া দিবা। আমি এবার সাইকো 3 আনার চেষ্টা করতেছি, সাইকো 3 আসবে। অন্যান্য রহস্য উপন্যাস, থ্রিলার আছে। আমি আমার কথা বাদ দিলাম, আমার ভাই বোনগুলো খুবই মাল্টি ট্যালেন্ট। ছোটকাল থেকে আমি একটু বান্দর টাইপ ছিলাম। আমি পড়ালেখায় আমার অত মানে মন টানতো না। আমি খেলাধুলা করে বেড়াতাম, ক্রিকেট, ফুটবল, দাবা, ব্যাডমিন্টন, এগুলো আমি ভালো খেলি, এখনো খেলি। খেলা হাতধুলা হইলে কোনো কথা নাই, আমি আসি। আমার যে ভাইটা ছিল, যে মারা গেছে বললাম, ওর নাম ছিল শান্ত। আমি শুভ, ও শান্ত। অসাধারণ ট্যালেন্ট ছিল, জীবনে কখনো সেকেন্ড হয়নি, পড়ালেখা ছাড়া কিচ্ছু বুঝতো না, এত মেধাবী স্টুডেন্ট ছিল। আমি আমার লাইফে বলছি যে 12-13 বছর ধরে অনেক স্টুডেন্ট আমি পড়াইছি, ওর মতো স্টুডেন্ট আমি দেখিনি। ক্লাস 8-এ ও যখন বৃত্তি পায়, তখন সেই সময় বিএনপি ক্ষমতায় ছিল, তৎকালীন প্রধানমন্ত্রী ছিল খালেদা জিয়া। ও এত ভালো রেজাল্ট করে, সারা বাংলাদেশে সেই ক্লাস 8-এ যারা বেস্ট রেজাল্ট করে বৃত্তি পরীক্ষায়, তাদের খালেদা জিয়া নিজের হাতে একটা চিঠি লিখে দেয়। আমাদের বাসায়ও সেই চিঠিটা আসছিল, সেই চিঠিটা এখনো আসছে। সে চিঠিতে খালেদা জিয়া লিখে দিছিল যে, আমার বাবাকে লিখে দিছিল যে, আপনার এই ছেলেটা শান্ত, এ বাংলাদেশের সম্পদ, একে আপনারা যত্ন করে রাখেন, যত্ন করে রাখবেন। আমরা মনে হয় যত্ন করে রাখতে পারিনি, আমার ভাইটা মারা গেছে। ও থাকলে বাংলাদেশের একটা সম্পদ হয়ে যাইতো। কিভাবে মারা গেছে সেটা আমি পরে বলবো। আমি মনে হয় ক্লাস 6-এ বা 7-এ পড়ি, ও তখন মনে হয় 5-এ পড়ে। ও পড়ালেখা ছাড়া কিছুই বুঝতো না। এমনও হয়েছে সারা রাত ধরে পড়ছে, সারা রাত ধরে পড়ে ভোরবেলায় আসছে,
প্রাইভেট পড়তে। এখন স্যার জিজ্ঞেস করতে তুমি এত সকাল সকাল চলে আসলা কেন, আমার ভাই শান্তকে জিজ্ঞেস করতে, তখন আমার ভাই উত্তর দিচ্ছে পড়তে পড়তে কখন রাত পার হয়ে গেছে টের পাইনি, আমি চলে আসছি। সারা রাত পড়ছে, সকালবেলা ভোরবেলা স্যার কাছে প্রাইভেট পড়তে চলে গেছে, এরকম ঘটনা। আমি আর আমার ছোট ভাই, ও 5-এ পড়ে, আমি মনে হয় 6 বা 7-এ পড়ে বললাম, তখন আলিফ লায়লা হতো। আমাদের বিটিভি একটা চ্যানেল ছিল তখন আমাদের জেনারেশনে, 2003-4-এর দিকে মনে হয় ঘটনা, আলিফ লায়লা হতো। আমরা শুক্রবারে অধীর আগ্রহে বসে থাকতাম কখন আলিফ লায়লা হবে। 8টার সংবাদের পরেই আলিফ লায়লা শুরু হতো। আলিফ লায়লার একটা পর্ব ছিল সোফা নিজবা আসতো, অনেক ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আসতো, মানুষের রক্ত খাইতো, পিচাস। আমি ওই পর্বগুলো দেখতে খুব ভয় পাইতাম। এখন আমি শুক্রবারের একটা ঘটনা, আলিফ লায়লা রাত 8টার খবর শেষ হয়ে গেছে, আলিফ লায়লার বাজনা শুরু হয়ে গেছে যে আলিফ লায়লা এখন হবে। এখন আমার ভাইকে আমি বলতেছি ভাই, টিভি পাশের রুমে, আমরা যেখানে পড়তাম টিভি তার পাশের রুমে, আমি আমার ভাইকে বলতেছি ভাই আয়, আলিফ লায়লা শুরু হয়ে গেছে, আয়, এটা ভয়ানক পর্ব, একা দেখতে ভয় লাগতেছে, আমরা 2 ভাই মিলে দেখি আয়। তখন আমার ভাই বলতেছে না না, আমি এখন পড়তেছি, পড়ার ভিতর কোনো ওইসব আলিফ লায়লা ফালিফ লায়লা আমি দেখবো না, তোর এত যদি দেখার শখ হয় তুই একা যেয়ে দেখ, আমি তো একা একা দেখতে পারবো না, আমার তো ভয় লাগে ওই পর্ব দেখতে, সোফানিস বা ভয়ঙ্কর পর্ব। এখন একটু কয়েকদিন আগের ঘটনা বলি। কয়েকদিন আগে আমি আমার বাবা আর আমার ওই ভাই আমরা ওয়াজ শুনতে গেছিলাম। শীতকালে যেমন ওয়াজ হয় না, ওই তখন ওয়াজ হইতো, ওয়াজ শুনতে গেছিলাম। এখন ওয়াজের যে হুজুর, সে হুজুর বেহেশত আর দোজখের একটা বর্ণনা দিচ্ছে। তোমরা যারা বেহেশতে যাবা, বেহেশত হলো সাদা পবিত্র জায়গা, যা চাবা তা পাবা, উঠতে পারবা, যদি বলো যে আয়, পাখি উড়ে যাচ্ছে আকাশ দিয়ে, যদি বলো আয় আমি পাখি তোরে খাবো, দেখবা যে তোমার কাছে সেটা রান্না হয়ে চলে আসবে। পবিত্র জায়গা, সাদা সাদা জায়গা। আর দোজখ হলো কালো, নিকশ কালো, অন্ধকার, ভয়ঙ্কর, অতল গহর। আমার মাথায় ঢুকে গেছে, বেহেশত হলো সাদা, দোজখ হলো কালো। এটা কেন বললাম আমি বলতেছি একটু পরে। এইবার আমার ভাইকে আমি ডাক দিলাম, আবার ডাক দিলাম যে ভাই আয়, আলিফ লায়লা শুরু হয়ে গেছে, আলিফ লায়লা না দেখে কিন্তু আমার ঘুম হবে না, তুই বেশিক্ষণ আলিফ লায়লা হয় না, 30-40 মিনিট হয়, দেখে তুই আবার পড়িস, পড়ে তখন রাত পার করে দিস, কিন্তু আয়। আমি বলতেছি আমি অত পড়ালেখার ভিতর ছিলাম না, আমি এমনি আউট নলেজ বই প্রচুর পড়ছি, এখনো পড়ি। আমার ভাই আবার সে ডায়লগ দিয়ে দিল, না না আমি এখন পড়তেছি, আমার বৃত্তি পরীক্ষা, এইসব আলিফ লায়লা ফালিফ লায়লা আমি দেখবো না, এইসব দেখে আমার লাভ নাই। তখন এইবার দেখি আলিফ লায়লার গান শেষ, ওই যে গানটা আলিফ লায়লা, গান শেষ, শুরু হয়ে গেছে ডায়লগ। আগের পর্বে কি দেখেছেন, আমার তো মাথা ঠিক নাই, আমি তখন আমার ভাইয়ের হাত ধরে টান দিয়ে নিয়ে আসবো এই রুমে, এরকম একটা ভাব। যেই হাত ধরে টান দিছি, আমার ভাই হঠাৎ করে দাঁড়ায় যায়, মারছে এক ঘুষিটা লাগছে আমার এই পাশে লাগার পর আমি টুক করে বাড়ি খেয়ে, সামনে একটা খাটের মতো কি ছিল, বাড়ি খেয়ে আমি পুরো বেহুশ, একেবারেই হুশ নাই। সেই ঘুষি খাওয়ার 12 ঘন্টা পরে আমার জ্ঞান ফিরছে। কোথায় জ্ঞান ফিরছে, আমরা তখন থাকতাম খুলনার সিটি হাসপাতাল নামক একটা হাসপাতালে আমার বাবা আমারে ধরে নিয়ে গেছিল, মানে ভর্তি করছিল, সেইখানে আমার জ্ঞান ফিরছে। এখন জ্ঞান ফিরে আমি দেখি কি, আমার চারপাশে সাদা পর্দা, হাসপাতালটার পুরো দেয়াল টেয়াল সব সাদা। আমি নিজের মনের ভিতর একটা আনন্দ অনুভব করে ফেললাম, জোরে জোরেই বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমারে বেহেশতে দাখিল করে দিলে, তালি আমার তো তাহলে আর কেউ আলিফ লায়লা টালিফ লায়লা দেখাইতে কেউ বাধা দিতে পারবে না। খুবই খুশি হইলাম, কিন্তু আমি তো বুঝতে পারিনি আমি ঘুষি খেয়ে 12 ঘন্টা বেহুশ, আমার হুশই নাই। এইবার আমি একটু এদিক ওদিক তাকানোর পর আমি আমার পাশে দেখলাম আমার বাবা সাদা পাঞ্জাবি পরা। আমি তো আবার মাথায় আরেকটা জিনিস বুঝে গেলাম, আমার বাবারেও তাহলে নিশ্চিত আমার ভাই কোনোভাবে আমার বাবারেও খুন করে ফেলছে। প্রথমে আমারে খুন করছে, আমি বেহেশতে দাখিল আলহামদুলিল্লাহ। পরে যেহেতু আমার বাবা সাদা পাঞ্জাবি পরা, তাহলে আমি বুঝলাম আমার বাবাকেও সে খুন করছে। এইটা আমি কোনোভাবেই মানতে পারলাম না। আমি আমার বাবারে বললাম, বাবা তোমার এই ছেলেটা কত খারাপ, পড়ালেখা ছাড়া তো কিছুই বুঝতেছে না, আমারে খুন করলো ভালো কথা, আমি আলিফ লায়লা দেখি, পড়ালেখা কম করি, মাইনে নিলাম, কিন্তু তোমারে পিতা হিসাবে তোমার সে কিভাবে খুন করে এই বেহেশতে নিয়ে আসলো। আমার বাবা তখন বুঝে গেছে, ঘুষি টুসি খাইয়ে 12 ঘন্টা জ্ঞান ছিল না তো, আমার মাথা আউলাই গেছে। আমার বাবা তখন আমার মাথায় হাত দিয়ে বলতেছে, বাবা তুমি ঠান্ডা হও, তুমি যেখানে আসো ভালো জায়গায় আসো, তুমি সুস্থ হয়ে যাবা। আমি বললাম আমি আর সুস্থ হব কি, আমি তো বেহেশতে চলে আসছি, কিসের সুস্থ হব, আমি এখন যা চাবো তাই পাবো। অন্যরকম একটা ফুরফুরে ভাব চলে এসে মনে। একটু পরে দরজাটা খুলে
আমি যে হাসপাতালে ছিলাম দরজাটা খুলে আমার ভাই একটু মোটা তাজা ছিল, সে ঢুকছে ভিতরে, ঢুকছে আবার তার গায়ের পোশাকটা আমি একটু বর্ণনা করি। তার গায়ে একটা কালো প্যান্ট আর কালো গেঞ্জি ছিল। আমি তো আবার বুঝে গেলাম আলহামদুলিল্লাহ, আমারও খুন করছে, আমি সাদা আসি, সাদা বেহেস্তে, তোমারও সে খুন করে ফেললো, তুমিও আসো সাদা পাঞ্জাবি পরা বেহেস্তে, কিন্তু আমাদের খুন করার কারণে সে কালো পোশাক পরা, তাহলে সে কালো দোজকেই তার স্থান হয়েছে। আমি আলহামদুলিল্লাহ আরেকবার বলে দিলাম। এইবার আমার ভাই কাজু মাজু হয়ে আমার কাছে আসতেছে। এবার আমি বললাম, না না, কোনোভাবেই তোরে আমি মাফ করবো না, তুই আলিফ লাইলাটা আমারে কেন দেখতে দিলি না? আমি তোরে তো এইটুকুই খালি বলছিলাম, আয় আলিফ লাইলাটা দেখি, তারপর তুই পড়, কিন্তু তুই আমার কথা শুনলি না, আমার তো বক্সিং মারলি, আমি তো বেহেশতে চলে আসলাম আলহামদুলিল্লাহ, আমার বাবাও চলে আসতো, তুই কি বাবারও খুন করে ফেললি? কিভাবে খুন করলি এটা? কখনো আমি তোকে মাফ করবো না, আমার সাথে কথা বলিস না। এবার আমার ভাই, সেও আমার মাথায় হাত দিল, ভাই তুই সুস্থ হয়ে যাবি। আমি বললাম, আমি কিসের সুস্থ হবো, আমি তো বেহেশতে রে ভাই, তোকে আমি মাফ করবো না। পরবর্তীতে আমি তো বুঝলাম যে আমি একটা বেহেশতে, আমি ভাব চলে আসছে। এইবার আমি মন চলে, আমি যা খাবো তাই পাবো, এরকম একটা ভাব। এবার দেখি জানলার রেলিং এর ওইখানে কিছু কলা ঝুলানো। এইবার আমি কলার দিকে তাকায়, হাত দিয়ে তাকায়, বলতেছি কলা আমার হাতে আয়। দেখি কলা হাতে আসে না, একটু বাইরে থেকে একটু বাতাস এসে কলা একটু নড়াচড়া দিয়ে বসলো। আমি আবার বললাম, কলা আমার হাতে আয়। আমার ভাই আর আমার বাবা একটা কলা ছিঁড়ে আনতে যাবে। এই ঘটনাটা আমি অফলাইনে যখন বলছি, অনেক বলছি অফলাইনে। এখন আমি গেটের দিকে এই অফলাইনে একটা ক্লাসে বলতেছি, 9-10 একটা ক্লাসে বলতেছি। এখন অফলাইনে বলার সময় একটা মেয়ে মনে হয় ওয়াশরুমে গেছিল, সে ভিতরে আসবে, সে পারমিশন নিচ্ছে, স্যার আমি আসবো। আমি কিন্তু গল্পের এই পর্যায়ে চলে আসছি, কলা আমার হাতে আয়, আর সে এই মুহূর্তে বলছে স্যার আমি আসবো। এইখান থেকে ওই মেয়েটার নাম হয়ে যায় কলা, তার সহপাঠীরা তাকে কলা বলেই ডাকে। যা হোক ঘটনা, আমার ভাই আর আমার বাবা আমাকে বুঝাই দিল কলা আমার হাতে আসবে না। আর আমি এমন কোনো ভালো কাজ, মহান কাজও করে পারিনি যে আমি এত দ্রুত বেহেশতে দাখিল হয়ে যাব। আমার ভাই কলাটা ছিঁড়ে আনলো, আমি কলাটা খাইলাম। কলাটা খাওয়ার পর একটু এনার্জি পাইলাম, আমি আবার ঠিক হয়ে গেলাম। তোমাদের শুভ স্যার এখন যেরকম দেখতেছো এরকমই হয়ে গেল। এইবার টাইপ 4-এ আমি যে অংশটুকু রাখছি, এইটা হলো তোমাদের কাছে গল্পটা যদি ভালো লাগে বা খারাপ লাগে, এটা নিয়ে আমার একটা বই লেখা আছে, তোমরা বইটা পড়তে পারো, আমাকে কমেন্টে জানাইও, ঠিক আছে? আমরা কিন্তু গল্প করতেছি, এমসিকিউ করতেছি, গল্প করতেছি, এমসিকিউ করতেছি, মজাই মজা, বোরিং অত লাইন না। গল্পের এই অংশটুকুকে আমি রাখছি টাইপ 4 হিসাবে। এবার টাইপ 4-এর গল্পটুকু আমরা পাঠ করব, এবং যেখানে কঠিন কঠিন শব্দ আছে আমি আবার আগের মতো ভেঙে ভেঙে ব্যাখ্যা দিচ্ছি। এবং মোদ্দাহে, এই মোদ্দাহে কিন্তু আমাদের হুমায়ুন আহমেদ মনে হয় অনেকেরই প্রিয় কথা সাহিত্যিক, তার একটা বিখ্যাত উপন্যাস। তোমরা এই উপন্যাসটা পড়ো, খুব ভালো লাগবে। আমি পড়ছি, আমার হুমায়ুন আহমেদের সব উপন্যাসই আমার পড়া। আমার বাংলা সাহিত্যে হুমায়ুন আহমেদ না, রবীন্দ্রনাথ ঠাকুরের 22 খণ্ড বই আমার কাছে আছে, মানে মোটা সবই আমি পড়ে ফেলছি। বাংলা সাহিত্যের যদি বলো যে পাঠক হিসেবে কয়েকজনের নাম বলো, আমার মনে হয় যদি লিস্ট করা হয় আমার নাম আসবে। আমি প্রচুর বই পড়েছি, প্রায় 5-6 হাজারের মতো বই পড়ে ফেলছি। আমার বাসায় একদিন তোমাদের বইয়ের কালেকশন দেখাবো, এই ভিডিওটা দেখাবো। আমি এখনো প্রতি মাসে প্রচুর বই পড়ি, 7-8 হাজার টাকার বই কিনে ফেলি, লিস্ট করে ফেলছি। আর এই তো মাস শেষ হবে, 23-24টা বই লিস্ট করে ফেলছি, এই মাসে আমি বই কিনবো। তোমাদের আমি কয়েকটা বইয়ের কথা বলি, তোমরা এই বইগুলো কিনো। ড্যান ব্রাউনের নাম শুনছো? ওই যে দ্য ভিঞ্চি কোড অরিজিন এর লেখক, ওনার এই দ্য ভিঞ্চি কোডের 6 নম্বর খণ্ড আসতেছে, দ্য সিক্রেটস অফ সিক্রেটস, এই বইটা কিনো তোমরা। আর আলমগীর তৈমুর স্যারের লেখা নজ্জুমি কিতাব, আমার রহস্য থ্রিলার এগুলো ভালো লাগে, তো এই বইটাও কিনো। আলমগীর তৈমুর স্যারের নজ্জুমি কিতাব অসাধারণ। আর আমার সাইকোটা যদি তোমরা পড়ো, এই সাইকো পড়ে কিন্তু মানুষজন অসুস্থ হয়ে যায়, সাইকোটা পড়ে দেখতে পারো। এবং মোদ্দাহে মানে দিনের ঠিক মাঝখানে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইতো, গৃহস্থেরা ঘুমাইতো, পাখিরা ডাকিতো না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎটা একটা দাগ দি। স্বজন জগৎ মানে প্রিয়জন বা বন্ধুদের দ্বারা পরিপূর্ণ জীবন বা পৃথিবী, প্রিয়জন বা বন্ধুদের দ্বারা পরিপূর্ণ জীবন বা পৃথিবী। সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি মানে বিজন মানে যে বলছি একাকী বা নিঃসঙ্গ রূপ বা অবয়ব ধারণ করিত। তখন রুদ্র মহাকাশ বলতে কি বোঝাইছে? তীব্র শক্তি বা ক্রোধময় পরিবেষ্টিত বিশাল মহাকাশ,
তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত। একজন সুবিস্তীর্ণ রোদে, এমন রোদ যা চারপাশে ছড়িয়ে বিস্তৃত হয়ে আছে। সুবিস্তীর্ণ রোদে বলতে বুঝাইছে এমন রোদ যা চারপাশে বিস্তৃত হয়ে আছে। আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়া। সুভার যে গুটি কতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নয়, মানে সুভা যে একেবারেই সম্পূর্ণ একা তার পরিবেশে, এরকম না। তার যে সঙ্গীগুলো ছিল তাদের বর্ণনা এবার দেবে। গোয়ালের দুটি গাভী ছিল তার সঙ্গী, গরু, বোবা মেয়ের তার দুটো সঙ্গী হিসাবে গোয়ালে দুটি গরুর কথা বলেছে। গরু দুটোর নাম কিন্তু মনে রাখো, সর্বশী ও পাঙ্গলি। সে তার নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত। মানে সুভার নাম তো আর গরুরা শুনেনি, কিন্তু সুভা যখন হাইটে আসতো তার পায়ের শব্দ শুনেই বুঝে যাইতো যে সুভা আসতেছে, গরুগুলো বুঝে যাইতো। তাহারা কথাহীন একটা করুণ সুর ছিল, একটি করুণ সুর ছিল। কার? সুভার। তাহার মর্ম তাহার ভাষার অপেক্ষা সহজে বুঝিত। সুভা কখনো তাহাদের আদর করিতেছে, কখন ভৎসনা করিতেছে। সুভা কখন তাহাদের আদর করিতেছে, কখন ভৎসনা করিতেছে। ভৎসনা মানে রাগ করতেছে, কখন মিনতি করিতেছে, তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত। সাধু ভাষায় লেখে। সুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহু দ্বারা সর্বশীর গ্রীবা মানে গলার চারপাশে মোড়ানো আবৃত অংশ জড়ায় ধরত, মানে গরুর গলা জড়ায় ধরত করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ মানে গলা ঘর্ষণ করিত। পাঙ্গুলি মানে সর্বশিরে গলা জড়ায় ধরে আদর করতো এরকম, কিন্তু পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে। আর পাঙ্গুলি যে গরুটা সে দেখতো এমন দৃষ্টি যা আলতো, স্নিগ্ধ দৃষ্টি বলতে এমন একটা দৃষ্টি যা আলতো, কোমলহীন এবং নরম স্পর্শ করে। তার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। মানে সুভা সর্বশী নামক যে গরুটা তার গলা জড়ায় ধরে আদর করতো, আর পাঙ্গুলি এটা স্নিগ্ধ দৃষ্টিতে দেখে সুভার গা চাটতো, আদর করে দিত এরকম অনেকটা, গবাদি পশুরা যা করে। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া, কয়বার করিয়া, খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, 3 বার করিয়া গোয়াল ঘরে যাইতো। তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল, 3 বার যাইতোই, তাছাড়া মাঝে মাঝে যাইতো। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত, মানে গৃহে কঠিন কথা তো অধিকাংশ সময় তার মাই বলতো, তার মার কোনো কথার কারণে সে যদি কষ্ট পাইতো তাহলে সেদিন সে অসময়েও তাহার এই মুখ মানে বোবা যে কথা বলতে পারে না, বন্ধু দুটির কাছে আসিত। তাহার সহিঞ্চুতাপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টি, দেখো এখানে আমার ভাইয়ের নাম কিন্তু আসছে বিষাদ শান্ত। সহিঞ্চুতাপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত জিনিসটা আমি একটু বলি, এটা একটু কঠিন শব্দ। এমন দৃষ্টি যা কোমল, শান্ত এবং বিষাদের মধ্যে শান্তিপূর্ণ, মানে খুব শান্ত দৃষ্টি কিন্তু বিষাদ কষ্টের ভিতরও একটা শান্তিপূর্ণ জিনিস বুঝাইছে। হইতে তাহার কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা বলতে অত্যন্ত গভীর বেদনা যেন বুঝিতে পারিত, এবং সুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করি। কিছু কিছু কঠিন শব্দ আছে, আমি আন্ডারলাইন করে দিলাম, তোমাদের মনে হয় বুঝতে সুবিধা হবে। টাইপ 4-এর আমরা পরবর্তী অংশে চলে আসছি। টাইপ 4-এর আরেকটু অংশ আছে, আমি আরেকটু অংশ রাখছি টাইপ 4-এর, তাহলে বুঝতে মনে হয় সুবিধা হবে এই কারণে। টাইপ 4-এর পরবর্তী অংশে আমাদের কি বলছে দেখো। ইহারা সারা ছাগল ও বিড়াল শাবকও ছিল। আমি যখন এই সুভা গল্পটার চরিত্রগুলো বলছিলাম তখন কিন্তু সুভার যে বন্ধু ছিল সেইখানে কিন্তু 4 জনের কথা গৃহপালিত পশু পাখি হিসাবে বলা হয়েছিল। 2টো গরু, সর্বশী ও পাঙ্গুলি, আরেকটা ছিল ছাগল, আরেকটা ছিল বিড়াল শাবক। কিন্তু তাহাদের সহিত সুভার এরূপ সমকক্ষভাবে মৈত্রী মানে ভালোবাসা ছিল না। তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত। বিড়াল শিশুটি দিনে এবং রাতে তখন সুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখনিদ্রার আয়োজন করিত, মানে ঘুমের আয়োজন করিত। সুভা তাহার গ্রীবা মানে একটু আগে আমরা কিন্তু দেখে আসছি, গ্রীবা মানে গলার অংশ, গ্রীবা ও পৃষ্ঠে কোমল আঙ্গুল বুলাইয়া দিয়া যে তাহার নিদ্রাকর্ষণের মানে ঘুমের বিশেষ সহায়তা হয় ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করত। উন্নত শ্রেণীর জীবের মধ্যে এই 4 জন বন্ধু বাদেও
উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুভার আরো একটি সঙ্গী জুটিয়াছিল, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব। এখানে প্রতাপের কথা বলা হয়েছে, মানে আরেকটা বন্ধু ছিল যে কথা বলতে পারে, সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না, মানে সুভা কথা বলতে পারতো না আর প্রতাপ তো কথা বলতে পারতো, এটা বুঝাইছে। টাইপ 4-এর এবার আমরা এমসিকিউ গুলো সমাধান করে ফেলি। গল্পের যতটুকু অংশ বললাম সেই অংশটুকুর প্রথমে আমাদের বলছে এখানে কোন বিষয়টির বর্ণনা করা হয়েছে? যুদ্ধের দৃশ্য? না, এখানে কোনো যুদ্ধ হয়নি। প্রকৃতির নীরবতা, শহরের কোলাহল, নদীর স্রোত। প্রকৃতির নীরবতা, গ্রামের প্রকৃতির নীরবতাটা বর্ণনা করা হয়েছে এখানে, তাহলে এটা হবে খ, প্রকৃতির নীরবতা। 22 নম্বর এমসিকিউতে তোমরা চলে আসো। গ্রীষ্ম দুপুরে প্রকৃতির কোন দিকটি বেশি ফুটে উঠেছে? বৃষ্টির শব্দ, খ মানুষের ভিড়, নিস্তব্ধতা ও প্রশান্তি, ঘ বজ্রপাত। গ্রীষ্ম দুপুরে প্রকৃতির কোন দিকটি বেশি ফুটে উঠেছে আমরা কিন্তু গল্পের ভিতর একটু আগেই পড়ে ফেলছি, উত্তর হবে ঘ নিস্তব্ধতা ও প্রশান্তি। 23 নম্বর এমসিকিউতে চলে আসো। সুভা চরিত্রটি কেমন ছিল? রাগী ও কঠোর? না, কেন্দ্রীয় চরিত্র রাগী ও কঠোর এই গল্পে না। নম্র, দয়ালু, বুদ্ধিমতী, ঘ অলস, অসহযোগী, অহংকারী। উত্তর হবে খ নম্র, দয়ালু, বুদ্ধিমতী। টাইপ 4-এর এবার আমরা 24 নম্বর এমসিকিউতে চলে আসছি। গ্রামে সুভাকে সবাই কিসের জন্য সম্মান করত? আমরা কিন্তু টাইপ 4-এর অংশটুকু পড়ে ফেলছি। কতে গান গাওয়ার জন্য, সুভা বোবা মেয়ে, গান গাওয়ার প্রশ্নই ওঠে না। খ তার দয়া ও সহানুভূতির জন্য, সে কিন্তু তার পশু পাখিদের প্রতি দয়া এবং সহানুভূতির একটা ভাব প্রকাশ করত। আর গতে তার ধন সম্পদের জন্য, সুভা বোবা মেয়ে, তার ধন সম্পদের কথা কিন্তু এখানে আসার কথা না। আর তার সৌন্দর্যের জন্য, সুভার সৌন্দর্যটাও এখানে মুখ্য বিষয় না। তাহলে এখানে মূল বিষয়টা হলো, আমাদের এখানে মূল বিষয়টা হবে সুভাকে সবাই কিসের জন্য সম্মান করত? তার দয়া ও সহানুভূতির জন্য। আমরা টাইপ 4-এর 25 নম্বর এমসিকিউতে চলে আসছি। 25 নম্বর এমসিকিউতে আমাদের বলছে সুভার জীবনের মূল বৈশিষ্ট্য কোনটি? ক্রোধ মানে রাগ, না এটা হবে না। অহংকার, সুভা অহংকার করতো না। আর গতে বলছে সহানুভূতি ও ধৈর্য, আর ঘতে বলছে ভ্রমণ প্রিয়তা। আমাদের অ্যান্সারটা কিন্তু গ হবে, সহানুভূতি ও ধৈর্য। 25 নম্বর এমসিকিউ আমাদের হয়ে গেল। আমরা এবার 26 নম্বর এমসিকিউতে চলে আসছি। সুভার জীবনের প্রধান অনুভূতি কেমন ছিল? এটা একটু জটিল লাগতে পারে তোমাদের এই এমসিকিউটা। সুভার জীবনের প্রধান অনুভূতি কেমন ছিল? ক আনন্দময়, না তার জীবনটা আনন্দময় ছিল না। নিরুদ্বেগ, না এরকম কোনো বিষয় না। গভীর ও জটিল, সহজ ও সরল, হ্যাঁ গ তার প্রধান অনুভূতিটা গভীর ও জটিল ছিল, সেটা প্রকাশ করার জন্য সে তার মনের মতো সঙ্গী আসলে মনে হয় পায়নি গল্পে। খ হবে, গ হবে উত্তর, গভীর ও জটিল। এইবার আমি গল্পের আরেকটু অংশে চলে আসছি। এই অংশটুকুর আমি নাম দিতে পারি টাইপ 5। টাইপ 5-এর এই গল্পের এই অংশটুকু আমি পড়বো এবং কঠিন অংশগুলো আগের মতো আমি ভেঙে দেব, তারপরে আমি এমসিকিউ এই অংশের সমাধান করে দেব। তাহলে এই অংশটুকু আমি আলোচনা শুরু করি। গোসাইদের ছোট ছেলেটি, তার নাম প্রতাপ। কাদের ছোট ছেলে? গোসাই, তার নাম প্রতাপ। লোকটি নিতান্ত অকর্মণ্য, মানে কর্ম করতে চায় না বা অলস ব্যক্তি। সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছেন। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক, যাহার সাথে কারো কোনো সম্পর্ক বা যোগাযোগ নাই। নিঃসম্পর্ক মানে যাহার সাথে কারো যোগাযোগ বা সম্পর্ক নাই, লোকদের প্রিয় পাত্র হয়, কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। ওই যে প্রথমে আমি বলছিলাম যে প্রতি এলাকায় মহল্লায় কিছু ছেলে আছে, ওয়াইফাই লাইন কাটে গেলে, বিদ্যুৎ লাইন কাটে গেলে তারা আগে চলে যায়। লোকদের প্রিয় পাত্র হয় কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। শহরের কোনো এক আত্মা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে 2-4টা অকর্মণ্য
দু চারটা অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলিয়া মাছ ধরা। খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, ছিপ ফেলিয়া মাছ ধরা। ইহাতে অনেক সময় সহজে কাটানো যায়, এটা একটা ধৈর্যের ব্যাপার, সময়টা ভালো কাটে। অপরাহে, এটাও কিন্তু হুমায়ুন আহমেদের একটা বিখ্যাত উপন্যাস, ছোট উপন্যাস, আমি পড়ছি, ভালো। উপন্যাসটার নাম অপরাহে। অপরাহে মানে দুপুরের পরের সময়, দুপুরের পরের সময়। নদী তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত, মানে দুপুরের পরে প্রতাপ মাছ ধরতে বসে যেত আর প্রতাপকে সবাই এটা দেখতো, এবং এই উপলক্ষে সুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইতো। যে কোনো কাজেই নিযুক্ত থাক, একটা সঙ্গীত পাইলে প্রতাপ ভালো থাকে, প্রতাপ থাকে ভালো। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বপেক্ষা শ্রেষ্ঠ। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বপেক্ষা শ্রেষ্ঠ। এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত, এই জন্য সকলেই সুভাকে সুভা বলিত। প্রতাপ আরেকটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুভাকে সু বলিত, সু বলিয়া ডাকিত। তাহলে প্রতাপ সুভাকে সু বলিয়া ডাকিত। এই অংশটুকু আমাদের হয়ে গেল। টাইপ 5-এর আমি আরেকটু অংশ রাখছি, এই অংশটুকু আমি একটু আলোচনা করে দিই, ঠিক আছে? টাইপ 5-এর আরেকটু অংশ। সুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত। কোথায় বসিয়া থাকিত? তেঁতুল তলায়। এবং প্রতাপ অনতি দূরে, একটু দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল। সুভা তা নিজে সাজিয়া আনিত, মানে পানটা তৈরি করে আনতো। বোধ করি অনেকক্ষণ বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে, মানে সুভা প্রতাপের জন্য একটা পান প্রতিদিন নিয়ে আসতো, প্রতাপ মাছ ধরতে বসে থাকতো, তাকে দিত। প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে, কোনো কাজে লাগিতে, কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে, সুভা বোঝানোর চেষ্টা করত। কিন্তু কিছুই করিবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত। মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত, যা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত, বলিত, তাই তো, আমাদের আদরের যে এত, আমাদের সুভার যে এত ক্ষমতা, তাহা তো জানিতাম না। সুন্দর একটা বর্ণনা দিছে, মানে সুভা খুব দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতো প্রতাপের, কিন্তু পারতো না। এই কারণে সুভা তার ভগবানের কাছে এই করতো, ভগবান আমাকে একটা মানে ভালো ক্ষমতা দাও, যাতে প্রতাপ আমার দিকে সদয় দৃষ্টি দেয়। এটা মনে হয় এই বিষয়ে একটু কথা বলবো তোমাদের সাথে। টাইপ 5-এর এমসিকিউ গুলো সমাধান করার আগে একটু রসের কথা বলে নি তোমাদের সাথে। আসলে 9-10 ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এই বয়সটা খুব খারাপ, খুবই খারাপ বয়সটার দোষ দিয়ে লাভ নেই। দোষটা আমি যারা এই সম্পর্ক বা রিলেশনে জড়ায় পড়ে তাদেরই আমি দেব। এই জিনিসটা তোমরা এত তাড়াহুড়ো করে না, জীবন শেষ হয়ে যাবে। মানে যদি কোনো ছেলে কোনো মেয়ের উপর দুর্বল হয়ে যায়, তাহলে ওই ছেলেটা চেষ্টা করে যে খুব দৃষ্টি আকর্ষণ করার, ওই মেয়েটার জন্য, মেয়েটাকে তার উপর আকৃষ্ট করার জন্য খুব চেষ্টা করে। এখন যখন পারে না, তখন ওই ছেলেরা বা আমরাও কিন্তু চাই যে আল্লাহ তুমি আমার এমন একটা পাওয়ার দিয়ে দাও, মানে এক্সট্রা অর্ডিনারি একটা সুপার পাওয়ার দিয়ে দাও, যাতে আমি ওই মেয়েটাকে মুগ্ধ করে দিতে পারি। ঠিক এরকম কিছুই রবীন্দ্রনাথ ঠাকুর সুভাকে দিয়েও বুঝাইতে চাইছেন, যে সুভাও চাইতো যে ভগবান আমাকে অলৌকিক ক্ষমতা দিয়ে দাও, যেন প্রতাপ আমার উপর দৃষ্টি দেয়, সদয় দৃষ্টি দেয়, এটাই বুঝাইছে। তাহলে টাইপ 5-এর আমরা এমসিকিউ গুলো সমাধান করে ফেলি। গোসাইদের ছোট ছেলের নাম কি? গোপাল? না, এখানে গোপাল ভাঁড়ের গল্প তো হচ্ছে না, গোপাল হবে না। প্রতাপ, সুভা, শশী, ছোট ছেলের নাম হলো প্রতাপ, সহজ একেবারে। 28 নম্বর, প্রতাপের প্রধান শখ কি ছিল? উত্তর করো। গান গাওয়া, নদীতে সাঁতার কাটা, ইঞ্জিনের যন্ত্র ঘাটা ও ধরা, না মাছ ধরা? উত্তর করো। উত্তর হবে মাছ ধরা। 29 নম্বর এমসিকিউতে আমরা চলে যাই। প্রতাপের সহিত সুভার প্রায় কোথায় সাক্ষাৎ হতো? প্রতাপের সহিত সুভার প্রায় কোথায় সাক্ষাৎ হতো? গ্রামের বটতলায়, স্কুলে, বাড়ির আঙিনায়। বটতলা বলে কিন্তু কোনো কথা নাই, তেঁতুলতলা ছিল, স্কুলে না, বাড়ির আঙিনায় না, নদী তীরে। কোথায় সাক্ষাৎ হতো? নদী তীরে। 29 নম্বর এমসিকিউ হয়ে গেল আমাদের। পরের এমসিকিউতে চলে আসো। 30 নম্বর, সবাই সুভাকে কি বলে ডাকতো? সবাই সুভাকে সুভা বলেই ডাকতো, সহজ।
কিন্তু প্রতাপ শুভাকে ডাকতো সু বলে, আদর করে সু বলতো। তাহলে সবাই শুভাকে কি বলে ডাকতো? শুভা বলেই ডাকতো। আচ্ছা, একটা জিনিস কিন্তু আমি অনেকক্ষণ ধরে বলতেছি, আচ্ছা একটা জিনিস কিন্তু আমি অনেকক্ষণ ধরে ভাবতেছি, তোমাদের সাথে একটু শেয়ার করি। শুভা, শুভা, এটা আমাকে না আমার বন্ধুরা খুব খেপাইতো। শুভা, শুভার সাথে কিন্তু একটা নামের খুব মিল, মিল হলো শুভ। কত মিল দেখছো? শুভা, শুভ, কত মিল, কত মিল। হইলো না, আসলে হইলো না। শুভা আমি দুইবারই লিখে দিই শুভা, যদি আকারটা কাটে ফেলি শুভ। বাহ, আমার নামের সাথে কত মিল, ভালো লাগতেছে। প্রথম গল্প পড়াচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, সে আমার নামটার সাথে একটু আকার দিয়ে বানায় ফেলছি শুভা গল্প। আবার সে কথা বলতে পারে না, আমি কথা বলতে পারি। আমি আসলে অনেক কিছুই পারি, ধীরে ধীরে বলবো, কিন্তু আমার ভালো লাগতেছে। নিজের নিয়ে আসলে বলাটা ঠিক না, কিন্তু মাঝে মাঝে বইলে দেব। ভালো, ভালো, রবীন্দ্রনাথ ঠাকুর খুবই ভালো। পরের এমসিকিউতে আমরা চলে আসি। 31 নম্বর এমসিকিউ, প্রতাপ শুভকে কি নামে ডাকতো? এখানে আবার শুভই লিখে দিছে। আমাকে কি নামে ডাকতো রবীন্দ্রনাথ ঠাকুর? এটা আসলে যে আমাদের টাইপ করছে ওর একটা ভুল, আমার মনে হয় ইচ্ছা করেই করছে। প্রতাপ শুভকে কি নামে ডাকতো? এটা কে টাইপ করেছো? কে এই ধরনের ভুল করে না, এটা ভুল। শুভকে কি নামে ডাকতো না, এখানে হবে শুভাকে কি নামে ডাকতো। প্রতাপ শুভাকে কি নামে ডাকতো? একটু আগে আমরা পড়লাম সু, আমাকে আবার কেউ সু নামে ডাকো কিনা দেখে না। 31 নম্বর হয়ে গেল আমাদের। 32 নম্বরে আসি আমরা। 32 নম্বর এমসিকিউতে বলছে প্রতাপের জন্য শুভা কি আনতো? কি আনতো? প্রতাপের জন্য শুভা একটা করে পান বানায় আনতো, সাজিয়ে আনতো, তাই বলছে পান আনতো। 33 নম্বর এমসিকিউতে চলে আসো। শুভা প্রতাপের প্রতি কি করত? শুভা প্রতাপের প্রতি গান গাইতো না। শুভা বউয়া মেয়ে গান গাইতে পারতো না। অনেকক্ষণ বসে তাকিয়ে থাকতো, হ্যাঁ এটা হবে, অনেকক্ষণ বসে তাকিয়ে থাকতো। প্রতাপ ছিপ নিয়ে বসে থাকতো আর শুভা অনেকক্ষণ বসে তাকায় থাকতো। গল্প করতো, নাচতো, এটা না, নাচতো না, গল্প করতো না, অনেকক্ষণ বসে তাকিয়ে থাকতো। খ হবে উত্তর। আমরা টাইপ 5-এর 34 নম্বর এমসিকিউতে চলে আসছি। প্রতাপ শুভার ভিতরে কি অনুভব করত? প্রতাপ শুভার ভিতরে কি অনুভব করত? প্রতাপ শুভার ভিতরে অসহায়তা, অলসতা না, দুঃখ না, গ নম্বর হবে এক বিশেষ ক্ষমতা অনুভব করত। আমরা এইবার গল্পের আরেকটু অংশে চলে আসছি। তাহলে এই অংশটার আমি নাম দিতে পারি টাইপ 6, এই অংশটার আমি নাম দিতে পারি টাইপ 6। এইবার আমরা গল্পের আরেকটু অংশে চলে আসছি। এই অংশটার আমি নাম দিলাম টাইপ, এই অংশটার নাম দিলাম আমি টাইপ 6। এই অংশটাও আমি একইভাবে পড়া যাচ্ছি, কঠিন অংশগুলো ভেঙে ভেঙে বিশ্লেষণ করে দিচ্ছি। মনে করো শুভা যদি জলকুমারী হইতো, মনে করতে বলা হয়েছে। আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটি সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যাইত। প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব দিত। মানে শুভা মনে করো জলকুমারী হয়ে গেছে, সে একটা সাপের মাথার মণি ওখানে উপরে উঠে রাখছে। এইটা দেখে প্রতাপ ওই সাপের মাথার মণিটা নিয়ে আবার জলে ডুব দিছে। এইবার জলের ভিতরে গিয়া মানে পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসিয়া? আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু, আমাদের সু, সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। তাহা কি হইতে পারে না? পারিত না? তাহা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়, কিন্তু তবুও সু প্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না। মানে এইটা কাল্পনিকভাবে এটা বলা হয়েছে। শুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে, ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে, মানে নিজেকে নিজে অনুভব করতে পারতেছে। যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে, পূর্ণিমা রাতে কোনো একটা সমুদ্র হইতে একটি জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নূতন অনির্বচনীয় একটা বেশ কঠিন শব্দ, যা বর্ণনা বা ব্যাখ্যা করা যায় না। অনির্বচনীয় চেতনা শক্তি
মানে সচেতন থাকার ক্ষমতা পরিপূর্ণ করিয়া তুলিতেছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। নিজেকে অনুভব করার চেষ্টা করতেছে, আবার নিজেকেই বুঝতে পারতেছে না, এরকম একটা অবস্থা। টাইপ 5-এর পরের অংশটুকু আমি বর্ণনা করে দেব। এই অংশটুকু আমি টাইপ 5-এ রাখছি। টাইপ 6-এর পরের অংশটুকু আমি আলোচনা করব। এই অংশটুকু আমি মূলত টাইপ 6 হিসাবে রাখছি। তারপরে টাইপ 6-এর আমরা এমসিকিউ গুলো সমাধান করে দেব। গভীর পূর্ণিমা রাত্রে সে একদিন ধীরে শয়ন গৃহের দ্বার খুলিয়া, মানে গভীর এক পূর্ণিমা রাতে সে একদিন ধীরে মাঝে মাঝে শয়ন গৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতিও শুভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত এমনকি তাহা অতিক্রম করিয়া ও ধমধম করিতেছে। মানে যৌবনের একটা ভাব চলে আসছে, চাঙা ভাব, একটি কথা কইতে পারিতেছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া। এদিকে কন্যা ভাড়াগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন, লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে, এমনকি এক ঘরে করিবে এমন জনরব শোনা যায়। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা ছিল, 2 বেলায় মাছ ভাত খায়, এটা মনে রাখো। এজন্য তার শত্রু ছিল। স্ত্রী পুরুষে মানে স্বামী স্ত্রী সুভার যে বাবা মা বিস্তর পরামর্শ হইল। কিছুদিনের মতো বাণী বিদেশে গেল, অবশেষে ফিরিয়ে আসিয়া কইল, চলো কলিকাতায় চলো। কন্যার বিয়ে দিতে পারতেছে না তো সুভার, এই কারণে তারা আসলে কষ্টে আছে। এই কারণে পিতামাতার যদি আগের দিনে মেয়ের বিয়ে না হইতো, পিতামাতা খুবই চিন্তাগ্রস্ত থাকতো। মূলত এই জিনিসটাই বোঝানো হয়েছে, বিভিন্ন বর্ণনা উপমার মাধ্যমেই বোঝানো হয়েছে। আচ্ছা, টাইপ 6-এর এইবার আমরা এমসিকিউ গুলোর সমাধান করে ফেলবো। টাইপ 6-এর এমসিকিউতে আমরা চলে আসছি। টাইপ 6-এর এমসিকিউতে দেখো আমরা এবার চলে আসছি 35 নম্বর এমসিকিউ। 35 নম্বর এমসিকিউতে বলছে, লেখক সুভাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? সূর্যকন্যা না জলকুমারী? হ্যাঁ, জলকুমারী। ওই যে জলে জলকুমারী, জল থেকে ওই যে সাপের মণি নিয়ে আসে। পদ্মকন্যা হবে না, সোনার মেয়ে হবে না, জলকুমারী। উত্তর খ, জলকুমারী। এইবার আমরা 36 নম্বর এমসিকিউতে চলে আসি। টাইপ 6-এর 36 নম্বর এমসিকিউ। প্রতাপ যদি জলকুমারীর মানিক পেত তবে কি করত? প্রতাপ ওই জলকুমারীর মানিকটা পেলে ওই মানিকটা নিয়ে আবার জলে ডুব দিত, দেখি আছে কিনা, সেটি বিক্রি করত, সেটি লুকিয়ে রাখতো, সেটি নিয়ে জলে ডুব মারতো। হ্যাঁ, এটা হবে গ। সেটি নিয়ে জলে আবার ডুব মারতো, জলে ডুব মেরে জলের ভিতরে যায় দেখতো সেখানে শুভা বসে আছে রাজকুমারীর মতো। 37 নম্বর এমসিকিউতে চলে আসো। শুভার বয়স বাড়ার সাথে সাথে সে কি অনুভব করতে লাগলো? শুভার বয়স বাড়ার সাথে সাথে কিন্তু একটু আগে আমরা পড়ছি নিজেকে নিজে অনুভব করতো, মাঝে মাঝে বুঝতে পারতো না। তাহলে কতে আছে বাইরের জগৎ সম্পর্কে জ্ঞান না, নিজের অস্তিত্ব উপলব্ধি। হ্যাঁ, নিজেকে নিজে বোঝার বা অস্তিত্ব উপলব্ধি করার চেষ্টা করতো। প্রতাপের প্রতি আকর্ষণ না, এরকম বর্ণনা নাই। পিতামাতার প্রতি বিরক্তি না, এটাও একটু আগের অংশ বা টাইপ 6-এ বলিনি। তাহলে নিজের অস্তিত্ব সে উপলব্ধি করার চেষ্টা করত। 37 নম্বর হয়ে গেল। এবার 38 নম্বরে চলে আসো। শুভা কোথায় বসে বাইরের দিকে তাকাতো? 38 নম্বরে বলছে শুভা কোথায় বসে বাইরের দিকে তাকাতো? নদীর ধারে, শয়ন গৃহের দ্বার খুলিয়া। প্রতাপের বাড়ির উঠানে হবে না, তেঁতুলতলায় হবে না। ওই যে পূর্ণিমা রাত্রে শয়ন ঘরের দ্বার খুলে মাঝে মাঝে সে দেখতো যে পূর্ণিমা রাতটাও তার মতো একা, এটা সে অনুভব করার চেষ্টা করতো। তাহলে খ হবে শয়ন গৃহের দ্বার খুলি। 38 নম্বর হয়ে গেল। 39 নম্বর এমসিকিউতে চলে আসো। শুভার অন্তরে কিসের সঞ্চার হয়েছিল? নতুন অনির্বচনীয় চেতনা। অনির্বচনীয় মানে যা ব্যাখ্যা করা যায় না বা বর্ণনা করা যায় না, চেতনা মানে অনুভূতি, এটাই কিন্তু হবে। উত্তর কিন্তু কই। তারপর খ দেখি, ভয় ও আতঙ্ক, আনন্দের জোয়ার হবে না, ধর্মীয় অনুশাসন হবে না। নতুন অনির্বচনীয় চেতনা। অনির্বচনীয় চেতনা কিন্তু আমি ওই মূল পাঠটা যখন পড়াইছি টাইপ 6-এ তখনও কিন্তু আমি বর্ণনা করে দিছি। তাহলে ক হবে নতুন অনির্বচনীয় চেতনা, উত্তর ক। এবার আমরা 40 নম্বর এমসিকিউতে চলে আসছি টাইপ 6-এর। পিতামাতা শুভার অবস্থা সম্পর্কে কি করেছিলেন? পিতামাতা শুভার অবস্থা সম্পর্কে কি করেছিলেন? ক, চিকিৎসকের কাছে নিয়েছিলেন। খ, চিন্তিত হইয়া উঠিয়াছিলেন। না, প্রতাপের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলেন। না, এরকম হলে ভালোই হতো। গোপন রেখেছিলেন। চিন্তিত হইয়া উঠিয়াছিলেন কেন?
কারণ সুভার বিয়ে হচ্ছিল না, আশেপাশে অনেকে অনেক ধরনের কথা বলতেছিল। তাহলে পিতা মাতা সুভার অবস্থা সম্পর্কে কি করেছিলেন? চিন্তিত হইয়া উঠিয়াছিলেন। উত্তর হবে খ। 41 নম্বর এমসিকিউতে চলে আসি। বাণীকণ্ঠের অবস্থা সম্পর্কে কি বলা হয়েছে? মনে হয় তোমাদের মনে পড়বে। 1, ধনী ছিলেন। খ, বাণীকণ্ঠের অবস্থা সম্পর্কে কি বলা হয়েছিল? ধনী ছিলেন, খুবই অভাবী ছিলেন। গ, সচ্ছল অবস্থা ছিল, 2 বেলা মাছ ভাত খাওয়া সম্ভব। হ্যাঁ, এটা কিন্তু বর্ণনায় আমরা একটু আগে পড়ে ফেলছি। সচ্ছল অবস্থা ছিল, 2 বেলা মাছ ভাত খাওয়া সম্ভব। 41 নম্বর হয়ে গেল আমাদের। পরের এমসিকিউটা চলে আসি আমরা টাইপ 6 এর 42। বিদেশে থেকে ফিরে বাণী কি বলেছিল? বিদেশ থেকে ফিরে বাণী কি বলেছিল, মানে সুভার বাবা বাণীকণ্ঠ কি বলেছিল? একটু আগে আমরা পড়ছি কিন্তু, চলো কলিকাতায় চলো, এই কথাটা বলছিল। কলিকাতায় চলো, মানে সুভার বিয়ে ঠিক করে ফেলছে মনে হয়, এরকম যে কলিকাতায় চলো এই কথাটা বলছিল। 42 নম্বর হয়ে গেল এমসিকিউ। এইবার আমরা নেক্সটে চলে আসি। নেক্সটে আমাদের আর এমসিকিউ নাই, টাইপ 6 কমপ্লিট হয়ে গেল। এবার আমরা টাইপ 7 বলতে পারি। এইটাকে আমি নাম দিলাম টাইপ 7। আমাদের টাইপ 7টাই হলো এই শুভা গল্পের, মানে গল্পের 7টা টাইপ আমি রাখছি। এই 7টা টাইপ মানে শেষ টাইপটা। আরেকটা টাইপ আমি রাখছি লেখক পরিচিতি। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখক পরিচিতিতে আমি রাখছি টাইপ 8টা। মানে শুভা গল্পের আমি টাইপ আকারে সাজাইলে আমি 8টা টাইপ রাখছি। 8টা টাইপ ভেঙে ভেঙে যদি তোমরা পড়ো, তোমাদের কাছে আমি মনে করি লাইক জল হয়ে যাবে, একেবারে সহজ। আর গল্প করে করেই তো আমরা পড়ছি, আমার মনে হয় বোরিং হওয়ারও কিছু নাই। টাইপ 7-এ আমি চলে আসি। বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল, কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্প কথাটা আমি একটু ভাঙাই দিই। কান্নার জল বাষ্পের মতো ছড়িয়ে যাওয়া বা আবসা হয়ে যাওয়া, একেবারে ভরিয়া গেল। মানে গ্রাম থেকে চলে যাওয়ার আগে না, আমাদের চলে আসার আগে, গ্রাম থেকে চলে আসার সময় আমাদের সবারই মনটা খারাপ হয়ে যায়, এরকম বুঝাইছে। একটা অনির্দিষ্ট আশঙ্কা বা শঙ্কা বসে, সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তার বাপ মায়ের সঙ্গে ফিরিত। ডাগর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটু বুঝিতে চেষ্টা করিত, কিন্তু তাহারা কিছুই বুঝাইয়া বলিতেন না। মানে সুভা খুব চেষ্টা করতো বুঝাইতে যে আমি এই গ্রাম ছেড়ে যাব না বাবা, আমি এই গ্রাম ছেড়ে যাব না মা, এটা বুঝাইতে চেষ্টা করতো। ইতিমধ্যে একদিন অপরাহে, মানে দুপুরের পর, ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কি রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নে, বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায়, এখানে মর্মবিদ্ধ হরিণী বলতে বুঝাইছে একটা শিকারী তীর মারছে, হরিণের গায়ে লাগছে, হরিণটা মরে যাবে এরকম অবস্থা। মানে মর্মবিদ্ধ হরিণ, আর ব্যাধ মানে শিকারী। মরে যাবার আগে ওই হরিণটা খুব মায়া দৃষ্টিতে, করুণ দৃষ্টিতে ওই শিকারীর দিকে তাকাইছে, এরকম বুঝাচ্ছে। মর্মবিদ্ধ হরিণী মানে প্রাণ কেন্দ্রে আঘাতপ্রাপ্ত হরিণ ব্যাধের মানে শিকারীর দিকে যেমন করিয়া তাকায়, নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম। শুভা তেমন করিয়া প্রতাপের দিকে চাহিয়া সেদিন গাছের তলায় আর বসিল না। বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়ন গৃহে তামাক খাইতেছিলেন। তখন তো মনে হয় বিড়ি সিগারেট ছিল না, এই কারণে তামাক খাচ্ছিল। সিগারেট বিড়ি থাকলে খাইতে পারতো, তামাক দিয়ে তো ওই বিড়ি সিগারেটের ভিতরেও থাকে, এটা খায় না বাবা। এই যে আমার 9, 10 ছেলেদের বিষয় বলতেছি, মেয়েরা খাইলে বাবা আমি ভয় পাই, এগুলো খেয়ে না। আর ছেলেদের কথা বলতেছি, খবরদার এগুলো ধরে না। এখানে আবার বাণীকণ্ঠে নিদ্রা হইতে উঠিয়া শয়ন গৃহে তামাক খাইতেছিলেন, তোমরা আবার ঘুম থেকে উঠিয়া তামাক খাইতে বসিও না। শুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপালে অশ্রু গড়াইয়া পড়িল। মানে বাণীকণ্ঠের মেয়ে শুভা তার কাছে আসছে, বাণীকণ্ঠ জিনিসটা বুঝছে, তার মেয়ে গ্রাম থেকে যেতে চাচ্ছে না, তখন তাকে সান্ত্বনা দেওয়ার সময় ওর অশ্রু বিসর্জন হচ্ছে বা চোখের পানি পড়ছে, এটা বুঝাইছে। আচ্ছা, টাইপ 7-এর গল্পের আরেকটু অংশ আছে, এটা হলে আমাদের গল্পটা শেষ হয়ে যাবে। টাইপ 7-এর জাস্ট আর এইটুকু অংশ আছে, এইটুকু অংশ আমি বিশ্লেষণ করে আমি টাইপ 7-এর এমসিকিউ গুলো সমাধান করে দিচ্ছি। কাল কলিকাতায় যাইবার দিন স্থির হইয়াছে, শুভা গোয়াল ঘরে তার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল। তাহাদিগকে সহস্তে খাওয়াইয়া, মানে নিজের হাতে খাওয়াইয়া, গলা ধরিয়া
একবার দুইবার চোখ যত পরে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাইল, দুই নেত্র পল্লব হইতে টপ টপ করিয়া অশ্রু জল পড়িতে লাগিল, মানে চোখের পানি টপ টপ করে পড়তেছে। সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি, মানে শুক্লা দ্বাদশী, দ্বাদশী হলো 12তম রাত, আর শুক্লা দ্বাদশী রাত্রি বলতে উজ্জ্বল, চন্দ্রের উজ্জ্বল একটা অবস্থায় যখন থাকে সেই 12তম রাতটা বুঝাইছে। শুভা শয়ন গৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদী তটে শস্প সজ্জায়, যেখানে সজ্জা বা বিশ্রাম ভেঙে যন্ত্রণাদায়ক কিছু থাকে, ঘুম থেকে বা বিছানায় থেকে উঠার পর যদি যন্ত্রণাদায়ক কিছু থাকে সেটা লুটাইয়া পড়িল। নদী তট বলতে নদীর জল যেখানে শেষ হয়েছে তার উপরের অংশ, শুষ্ক উপরের অংশ বা জমি, এরকম যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানবতার দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা। মানে ও নদী তীরে মাটিরে জড়ায় ধরে বলতেছে, তুমি আমারে যাইতে দিও না মা, আমার মতো বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো, আমার মতো বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। ও নদী তীরে মাটিকে জড়ায় ধরে বলতেছে, মা আমাকে যেতে দিও না, মা তুমি আমাকে আমার বাহুর মতো তুমিও আমাকে জড়ায় ধরো, যাতে আমি যেতে না পারি এখান থেকে। ও কখনো গ্রাম থেকে যাইতে চাচ্ছে না শুভা। গল্পটা এখানেই শেষ, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এই শুভা গল্পটার আরেকটু কিছু অংশ আছে, সেই অংশটুকু এখানে উল্লেখ নাই, তোমাদের গল্পেও নাই, সেই অংশটুকু আমি আলোচনা করতে চাচ্ছি না। যদি ইচ্ছা হয় আউট নলেজ কোনো ভিডিও বানাবো, তাহলে বাকি অংশটুকু বলে একটু ভিডিও বানাইতে পারলেও পারি। গল্পটা এখানে শেষ। তাহলে টাইপ 7-এর আমরা এমসিকিউ গুলো সমাধান করে দিই, তোমাদের কাছে মনে হবে ইজি। টাইপ 7-এর এমসিকিউ গুলো আমরা আসল সমাধান করে ফেলি। 43 নম্বর এমসিকিউ, তাই না? 43 নম্বর এমসিকিউ টাইপ 7-এর প্রথম এমসিকিউ। বিদেশ যাত্রার উদ্যোগ শুরু হলে শুভার মন কেমন হয়ে গিয়েছিল? আনন্দে ভরে গিয়েছিল না, সে তো আনন্দে লাফায়নি। দুঃখে ভরে গিয়েছিল, হ্যাঁ সে দুঃখ পাইছিল। অন্তরালে কুয়াশা ঢাকা প্রভাতের মতো হয়ে গিয়েছিল, হ্যাঁ এই উপমাটা দেওয়া আছে বইতে। ক্রোধে ভরে গিয়েছিল, তাহলে গ হবে, অন্তরালে কুয়াশা ঢাকা প্রভাতের মতো হয়ে গিয়েছিল। 44 নম্বর এমসিকিউতে চলে আসো। প্রতাপ শুভাকে কি বলে মজা করেছিল? প্রতাপ শুভাকে ওই যে বলছিল তোর নাকি বর পাওয়া গেছে, এই যে তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করবি, এই কথাটা বলছিল না, একটু আগেই তো আমরা গল্পটা শুনলাম। 44 হয়ে গেল। এবার আমরা 45 নম্বর এমসিকিউতে চলে আসি। শুভা প্রতাপের দিকে তাকিয়ে কি ভাবছিল দেখি এখানে অপশন গুলো। কতে বলছে আমি তোমাকে ভুলবো না, আমি তোমার কাছে কি দোষ করিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ এটা হবে, আমি তোমার কাছে কি দোষ করিয়েছিলাম। ওই যে শিকারী তীর মারলে হরিণীর লাগার পরে হরিণী যেমন করুণ দৃষ্টিতে বলে আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম, এরকম একটা ভাবে উপমা দিয়ে বলছিল না, আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম। খ হবে। আমরা 46 নম্বর এমসিকিউতে চলে আসি। শুভা কোথায় বসে কাঁদছিল? শুভা বিদায় নেওয়ার আগে শুভা কিন্তু এই যে প্রতাপের পাশে বসে কাঁদিনি, ফেলানি তো এখানে নাই কোনো চরিত্র, মায়ের পাশেও যায়নি সে, বাণীকণ্ঠের পায়ের কাছে বসে কিন্তু কাঁদছিল। গল্পটার ভিতর কিন্তু এরকম উল্লেখ আছে, তাহলে বাণীকণ্ঠের পায়ের কাছে। 46 নম্বর হয়ে গেল। এইবার আসো 47 নম্বর এমসিকিউতে আমরা চলে আসি। কলকাতা যাওয়ার আগে শুভা কি করতে গিয়েছিল? অপশন গুলো দেখি। ফেলানির কাছে বিদায় নিতে, ফেলানি বলে তো এখানে কেউ নাই। গোপালগঞ্জের বালা সখীদের কাছে বিদায় নিতে, না এখানে একটু ভুল হয়েছে, সরি ফর মিস্টেক, এখানে হবে গোয়াল ঘরের বালা সখীদের কাছে বিদায় নিতে, ঠিক আছে, সরি মিস্টেক হয়েছে, এখানে গোয়াল ঘরের বালা সখীদের কাছে বিদায় নিতে। খ হবে, ঠিক আছে, এখানে গোয়াল ঘরের বালা সখীদের কাছে বিদায় নিতে, এটা তোমরা অন্যভাবে কেউ নিয়ে না, এটা হবে গোয়াল ঘরের বালা সখীদের কাছে বিদায় নিতে। 47 নম্বর এমসিকিউ আমাদের হয়ে গেল। আচ্ছা আমাদের কিন্তু তাহলে গল্পটা 7টা টাইপে আমি ভেঙে ভেঙে তোমাদের বুঝাইছি এবং এমসিকিউ গুলো সমাধান করে দিছি। তোমরা যদি এটা বুঝতে পারো, সিকিউ বা তোমাদের সৃজনশীল লেখা কিছুই হবে না। আর আমি নিজেও বলছি যে আমি কিন্তু নিজেও লেখালেখি করি, নিজে আমি গল্প উপন্যাস প্রবন্ধ লিখি, তোমাদের সৃজনশীল লেখাটা আমি ইজিভাবে সহজভাবে শিখাই দেবো, তোমরা নিজেরাই লিখতে পারবা গল্প উপন্যাস প্রবন্ধ বা সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হয়। আচ্ছা, যার আমরা গল্পটা পড়লাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, একটু জীবনী নিয়ে আলোচনা করব এবং তার জীবনী থেকে এমসিকিউ আসতে পারে, এইটাকে আমি টাইপ 8-এ রাখছি, এইটা একটু আমরা আলোচনা করি। আমাদের এই বছর কিন্তু বৃষ্টিটা অনেক বেশি হয়েছে, প্রতি বছরের তুলনায় এই বছর বৃষ্টিটা অনেক বেশি হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত গল্প বলো গান বলো, এইটা মাঝে মাঝে আমার বলতে ভালো লাগে, এই গল্প বা গান যে নামে ডাকো না কেন, এই বৃষ্টির দিনে এমনও ঘন ঘোর বরিশায় এমনও দিনে তারে বলা যায়,
এমনও ঘন ঘোর বরিশায় এমনও দিনে তারে বলা যায়। কি বলা যায়? এটা একটা রহস্য না? যদি এমনও ঘন ঘোর বরিশায় এমনও দিনে তারে কি বলা যায় জানতে চাও, কমেন্ট করো, আমি বলে দেবো কি বলা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর আসলে সাহিত্যের একটা মহাপুরুষ, বাংলা সাহিত্যের মহাপুরুষ। বাংলা সাহিত্য না, বিশ্বের সাহিত্য ভান্ডারের একটা মানে পণ্ডিত বলা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের প্রতিটি শাখায় বিচরণ করছেন, প্রতিটি শাখায় বিচরণ করছেন। মানে তার সাহিত্যকর্ম দেখলে, আমি নিজেও একজন সাহিত্যিক, আমি নিজেই অবাক হয়ে যাই। একটু জন্ম মৃত্যু, তার কাব্যচর্চার প্রতিভাগুলো আমরা একটু নিয়ে আলোচনা করি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য ও সংস্কৃতির গর্ব। তিনি জন্মগ্রহণ করেন 25শে বৈশাখ, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখো। বাংলা যে সালটা 25শে বৈশাখ, তিনি জন্মগ্রহণ করেন 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ, বাংলা সাল। আর ইংরেজি হলো 7 মে। লাকি 7 হিসাবে মনে রাখতে পারো, 7 মে 1861। 7 কথাটা মনে রেখো, 7 কথাটা মনে রেখো, এটা আমাদের কাজে লাগবে। 7ই মে, ঠিক আছে। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে, কমন, তোমরা ছোটকাল থেকে কিন্তু পড়ে আসতেছো, কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে। তার পিতা ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা ছিলেন মহর্ষি, হবে মহাল দিছে, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পিতা। আর পিতামহ মানে দাদা ছিলেন প্রিন্স দ্বারকনাথ ঠাকুর। তাহলে পিতার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, আর দাদা বা পিতামহ ছিলেন প্রিন্স দ্বারকনাথ ঠাকুর, মানে তারা জমিদার ছিল, এই কারণে কিন্তু প্রিন্স। সাহিত্য জীবনের সূচনায় আসো। শৈশবকালেই তার কবি প্রতিভার মানে কবিতা লিখতো প্রকাশ ঘটে। মাত্র 15 বছর বয়স, মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ মানে কবিতার বই বনফুল প্রকাশিত হয়। প্রথম কবিতার বই 15 বছর বয়সেই প্রকাশিত হয়, বনফুল কবিতার বইয়ের নাম। পরবর্তীতে একে একে কাব্য মানে কবিতা, উপন্যাস, নাটক, গল্প, প্রবন্ধ, গান, সাহিত্যে প্রতিটা শাখায় তিনি অবদান রাখছেন। একটা পুরস্কারের কথা বলি, খুবই গুরুত্বপূর্ণ সাহিত্যে, মানে বাংলাদেশে তো এখনো সাহিত্যে কেউ নোবেল পুরস্কার পায়নি, কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তখন তো বাংলাদেশের সৃষ্টি হয়নি, এই জন্য আমি বাংলাদেশ কথাটা বললাম। তিনি বাংলা সাহিত্য মানে চর্চার জন্য বা বাংলা সাহিত্যের এই যে গীতাঞ্জলি, ঠিক আছে, এই গীতাঞ্জলির ইংরেজি অনুবাদটা হলো সং অফারিংস। গীতাঞ্জলির জন্য তিনি এই অনুবাদ মানে গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থ, এটার অনুবাদ সং অফারিং, এইটার জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। আর এশিয়াদের ভিতর তিনি প্রথম নোবেল পুরস্কার পান 1913 সালে। এটা কমন টিক, 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, যেটার ইংরেজি অনুবাদ হলো সং অফারিং, এই কারণে তিনি নোবেল পুরস্কার পান। খুবই গুরুত্বপূর্ণ টিক, ঠিক আছে। আচ্ছা, আমরা পরের স্লটটায় চলে যাই। সাহিত্যকর্ম আর বহুমুখী প্রতিভা দেখো, এইভাবে আমি রাখছি। কাব্যগ্রন্থ মানে কবিতার বইগুলো দেখো, মানসী, সোনাতরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পূর্ণশ্চ, এইগুলো একটু তোমরা কষ্ট করে মুখস্থ রেখো। দেখো আমি কত সুন্দর স্লাইড আকারে তোমাদের জন্য দিয়ে দিছি। উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুর 12টা উপন্যাস লিখছে। আমার কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস সমগ্র আছে, আমি সবগুলো পড়ে ফেলছি। এগুলো নিয়ে কিন্তু ভালো ভালো সিনেমা বলো, মুভি বলো আছে, হিন্দি মুভিও কিন্তু তৈরি করছে। এখানে একটা জিনিস, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাস, চোখের বালি, গোরা, ঘরে বাইরে যোগাযোগ, শেষের কবিতা, এই শেষে কবিতা আছে বলে অনেকেই মনে করে কবিতার বই, না, শেষের কবিতা কিন্তু একটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস। নাটক, অনেক নাটক লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিসর্জন, ডাকঘর, রক্তকুমারী, অনেক নাটক লিখছে। উপন্যাস কিন্তু আরো লিখছে, ইত্যাদি ইত্যাদি হবে। ছোট গল্পের একটা বিখ্যাত বই বাংলাদেশেও পাওয়া যায়, সেটা হলো গল্পগুচ্ছ। ওই গল্পগুচ্ছের ভিতরে কিন্তু অনেকগুলো গল্প আছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপর প্রবন্ধ, ঠিক আছে, প্রবন্ধ গ্রন্থ হিসাবে বিচিত্র প্রবন্ধ নামে একটা প্রবন্ধ গ্রন্থ আছে। আমি সব পড়ছি রবীন্দ্রনাথ, আমি পাঠ করে ফেলছি সবে ইনশাল্লাহ। তাছাড়া তিনি রবীন্দ্র সঙ্গীত রচনা করে বাংলা সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করেন। দুটো সঙ্গীত আমাদের দেশে কিন্তু খুব জনপ্রিয়, রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীত। অবশ্যই ইদানিং তোমরা ওই হিন্দি অ্যাডিক্টেড হয়ে গেছো, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীতের মর্ম, রবীন্দ্র গজল, এগুলো বুঝবা না, ঠিক আছে। তোমরা তো শুনে দেখো, রবীন্দ্রসঙ্গীত শুনে দেখো, নজরুল সঙ্গীত, নজরুল গজল, এগুলো শুনে দেখো, মনটা ঠান্ডা হবে। আর রবীন্দ্রসঙ্গীতের ভিতর আমাদের জাতীয় সঙ্গীত তো রবীন্দ্রনাথ রচনা করছে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আরো অনেক প্রতিভা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। দেখো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কেবল কবি নন, মানে শুধু কবিতা লিখতো না, তিনি ছিলেন সাহিত্যিক। সব বাংলা সাহিত্যের সব ভাষায়, মানে বাংলা সাহিত্যের সকল শাখায় তিনি বিচরণ করছেন। দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাটকার, প্রাবন্ধিক, অভিনেতা, অভিনয়ও করছে। তোমরা ইউটিউবে সার্চ দিয়ে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের অভিনয়
কিছু ডকুমেন্ট পাবা। বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে, বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে তার অবদান অনন্য। দেশে রবীন্দ্র সাহিত্য কিন্তু চর্চাও হয়। আচ্ছা, এই অংশটাও গেল। আমরা রবীন্দ্রনাথের জীবনী নিয়ে আলোচনা করতেছি। 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ, মানে বাংলা 22শে শ্রাবণ 1348, 7ই আগস্ট, মনে আছে জন্ম 7 তারিখেই ছিল কিন্তু 7ই মে, আর এখানে কিন্তু 7ই আগস্ট। তাহলে এখানে মৃত্যুটা হলো 7ই আগস্ট 1941 ইংরেজিতে। তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন, বাংলাদেশে না, কলকাতায়। রবীন্দ্রনাথ ঠাকুরের জিনিসটা আমি একটু সার সংক্ষেপে তোমাদের জন্য লিখে রাখছি, দেখো। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের সর্বকালের শ্রেষ্ঠ প্রতিভা, সর্বকালের শ্রেষ্ঠ প্রতিভা। সাহিত্যের প্রতিটা শাখায় বিচরণ করছে। তার সাহিত্য কৃতি কেবল বাংলাকেই নয়, সমগ্র বিশ্বকেই সমৃদ্ধ করেছে। অসাধারণ সাহিত্য প্রতিভার একটা প্রতিফলন ছিল আমাদের এই বাংলা সাহিত্যের জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর একটা অসাধারণ সম্পদ হিসাবে বিবেচিত ছিল। জন্মসাল মৃত্যুসাল এখান থেকে ঠিক আসে। সাহিত্যে নোবেল পাইছে 1913 সালে। কোন কাব্যের জন্য, কোন কাব্যগ্রন্থের জন্য? গীতাঞ্জলি, সেটার ইংরেজি অনুবাদ হলো সং অফারিংস। তাহলে আমরা টাইপ এটা 8 রাখছিলাম, তাই না? টাইপ 8-এর এমসিকিউ গুলো আমরা এবার সমাধান করে ফেলি। টাইপ 8-এর প্রথম এমসিকিউটা দেখো, লক্ষ্য করো। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কবে? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কবে? এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 7 মে 1861, 1862 হবে না, 7 মে 1861। আবার বাংলাও দিছে 25শে বৈশাখ 1268। তাহলে এখানে কিন্তু দুটো হবে, তাই না? ক হবে, গ হবে, তাহলে ক গ উভয়। এটা ইংরেজিতে, এটা বাংলায়, দুটোই হবে। আচ্ছা, এবার আমরা নেক্সট এমসিকিউতে চলে আসব। 49 নম্বর এমসিকিউতে চলে আসো। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন? বলো। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে না, কলকাতার জোড়াসাঁকো? কমন টিক, কলকাতার জোড়াসাঁকো। বিখ্যাত কলকাতার জোড়াসাঁকো পরিবারে জন্মগ্রহণ করেন, তাই না? কলকাতার জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করেন। তাহলে এটার উত্তর হবে খ। আমরা নেক্সট এমসিকিউতে চলে আসব। আমরা এইবার 50 নম্বর এমসিকিউতে চলে আসছি। হাফ সেঞ্চুরি। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম আর দাদার নাম উল্লেখ করা আছে কবি লেখক পরিচিতিতে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, দ্বারকনাথ ঠাকুর, প্রিয়নাথ ঠাকুর, মহাশয় হরপ্রসাদ শাস্ত্রী। উত্তর কিন্তু হবে ক, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। 50 হয়ে গেল আমাদের। এইবার আসো 51 নম্বর এমসিকিউতে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান? আমি বলছি একটু আগে, কমন প্রশ্ন, এটা কমন এমসিকিউ। এটা কিন্তু হবে গীতাঞ্জলি। আর এটার ইংরেজি অনুবাদের জন্য কিন্তু উনি নোবেল পুরস্কারটা পান। ইংরেজি অনুবাদটা কিন্তু সং অফারিংস। খ, উত্তর হবে খ। 52 নম্বর এবার এমসিকিউতে আমরা চলে আসব। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কোন সালে বা কত সালে? খুবই কমন, টনটনে মুখস্থ করে ফেলবা একেবারে। 1913 সালে। 1913 সালে নোবেল পুরস্কার পান। আমরা 53 নম্বর এমসিকিউতে চলে আসো। রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় ও সাহিত্য শাখায় সমান দক্ষতা দেখিয়েছেন? কোন ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পটা তোমরা পড়লা? বাংলা ভাষায়। তাহলে বাংলা ভাষা সাহিত্যের সব শাখায় রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বিচরণ করছিলেন। প্রতিটা শাখায় প্রায় বলা যাইতে পারে, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, বাংলা সাহিত্যের সকল শাখায় বা সব শাখায় হবে। 53 হয়ে গেল। 54 নম্বর এমসিকিউতে চলে আসো। রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে কোনটি নয়? তাহলে কোনটা কোনটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেইগুলো তালিকাটা কিন্তু আমি দিয়ে দিছি, মুখস্থ করতে হবে। গীতাঞ্জলি ক, এটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এটার জন্য তো উনি নোবেলও পাইছে। গোরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা বিখ্যাত উপন্যাস। ঘরে বাইরেও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস। দুর্গেশ নন্দিনী, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা না, এটা বঙ্কিমচন্দ্রের লেখা। তাহলে এইখানে কোনটা উল্লেখযোগ্য নয়, কোন গ্রন্থগুলির মধ্যে? তাহলে দুর্গেশ নন্দিনী হবে। আর এই তিনটা তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন। আমাদের আজকে শেষ এমসিকিউটায় আমরা চলে আসছি। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু কবে? রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু কবে? রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাবার পরই আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। না, মারা তো অনেক আগেই গেছে। এটাই আজকের লাস্ট এমসিকিউ, টাইপ 8-এর এটা শেষ এমসিকিউ। এটা আমি তোমাদের বলবো না, কিছু কিছু বিষয় রহস্য রাখা ভালো। এটা তোমরা আমার কমেন্টে জানাবা যে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু সালটা কবে। এখানে ক, খ, গ, ঘ। মৃত্যু নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু মৃত্যু নিয়ে কথা বলতে ভালো লাগে না। বাংলা সাহিত্যের হুমায়ুন আহমেদ একটু আগে মারা গেছে, একটু বেঁচে থাকা দরকার ছিল। আমার খুব আক্ষেপ, আমি যখন হুমায়ুন আহমেদের
মারাত্মক ফ্যান হয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই মারা যায় হুমায়ুন আহমেদ। কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া যায় না, মারা যায়। একটা লোক, মৃত্যু নিয়ে একটু কথা বলি, আমার ক্লাসটা হয়ে গেছে। আশা করি তোমরা ক্লাসটা তোমাদের ভালো লাগছে। মৃত্যু, একটা মনীষী, একজন বিখ্যাত একজন মনীষী মারা যাচ্ছেন, ঠিক আছে, মারা যাচ্ছেন, একেবারে মুমূর্ষু অবস্থা মারা যাচ্ছেন। এখন ওই সময় তার আত্মীয় স্বজনরা খুব কান্নাকাটি করতেছে, খুব কান্নাকাটি করতেছে। ওই মনীষীটা তখন একটা কথা বলছিল, খুব বিখ্যাত একটা কথা, এই তোমরা কাঁদতেছো কেন? তোমরা কি ভাবছিলে আমি অমর? খুব দামি একটা কথা কিন্তু। এই তোমরা কাঁদতেছো কেন? তোমরা কি ভাবছিলে আমি অমর? মানে পৃথিবীর প্রতিটা মানুষের, প্রতিটা জীবের একসময় মৃত্যুবরণ করতে হবে। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি এটা 9-10 মুখস্থ হয়েছিলাম, এখনো মনে আছে। আমিও মারা যাব, তুমিও মারা যাবা, সবাই মারা যাবে। আল্লাহ তাআলা বলো, ভগবান বলো, স্রষ্টা বলো, একসময় মনে হয় সবকিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা উনি থাকবেন। এটা আসলে একটা গভীর অনুভবের বিষয়। মৃত্যুটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, তবে আসলে আমরা না মেনে নিতে পারি না। আজকের ক্লাসটা আমি চেষ্টা করছি জম্পেশ নিতে, তারপরও বাংলা ক্লাস কেমন লাগছে তোমাদের আমারে কমেন্ট করে জানাও। ভালো লাগলে ভালো বলো, আর যদি সমালোচনা করো একটু গঠনমূলক সমালোচনা করো। অনেক সময় আগুনে পানি ঢেলে দিলে না, আগুনটা একেবারেই নিভে যায়। একটু চেষ্টা করো গঠনমূলক সমালোচনা করার, তাহলে আমিও উৎসাহ পাবো, আর আমি চেষ্টা করব তোমাদের ভালো কিছু দেওয়ার। আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো।